হে দর্শক, হিস্ট্রি অফ রিভাতে স্বাগতম। তো গল্পে যাওয়ার আগে আমাদের এই যাত্রায় আপনিও সঙ্গী হন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের গল্পগুলোকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাহলে দেরি কেন, চলুন ডুবে যাই আজকের ভালোবাসার গল্পের মায়ায়। তো বন্ধুরা, আপনারা এতদিন ধরে এই গল্পের জন্য অপেক্ষা করতেছিলেন। এই গল্পের এটি শেষ সিজন, এরপরে আর কোনো সিজন আসবে না, অর্থাৎ এই সিজনটাই একেবারে শেষ সিজন। তো এখানে সর্বমোট 3 থেকে 4টা পর্ব হতে পারে, মেবি এরকমই হবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আর বেশি কোনো কথা না বলে সরাসরি আমরা শেষ সিজন শুরু করে দেব। আর কাদের কাছে গল্পটা ভালো লেগেছে, প্রত্যেকটা সিজন কাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না। তো ঠিক আছে, চলুন গল্পে চলে যাই। এটা কিরকম দড়ি সেটা বুঝতে পারছি না, আমি নড়াচড়া করতেই পারছি না। পিছনে তাকিয়ে দেখতে পেলাম সেটা অ্যাঞ্জেল রানী অ্যাফ্রিয়েলের। আর যেহেতু আমি অ্যাঞ্জেল সত্তায় আছি, তাই তার সাথে কথা বলার আগ্রহ আমার বেড়ে গেল। আমার গ্র্যাভিটি স্পেলের কাজ শেষ হওয়ার ফলে আমি দড়িতে ঝুলতে লাগলাম, যেটা রানীকে দেখতে সমস্যা করছে। তাই আমি আর সময় নিলাম না, বরং আমি আমার জোর খাটালাম। এতক্ষণ অনেকটা দূরে নিয়ে এসেছে রানী আমাকে উঠিয়ে, কারণ নিচে কোনো শহর দেখতে পারছি না, বরং নিচের দিকে বন দেখা যাচ্ছে। আমি আমার পিঠের 6টা ডানা বের করলাম, যেটার ফোর্সে আমাকে বাঁধা দড়িটা ছিঁড়ে গেল এবং আমি অনেক ফোর্সে নিচের দিকে পড়তে লাগলাম। আমার পিঠ থেকে 6টা ডানা বের হলেও আমি উঠতে পারছি না। তবে আপাতত আমাকে উঠতে হবে না, আপাতত অনেকটা নিচে চলে আসলেও একটা পাখির ঝলক দেখতে পারলাম, যেটা আমার নিচ দিয়ে উড়ে যাচ্ছে। পাখিগুলোর আকার অনেকটা বড়, তাই আমার ভার নিতে তাদের কোনো সমস্যা হবে না। আমি নিচে পড়ে একদম নিচে দুটো পাখির পিঠে পা দিলাম এবং বিশাল একটা লাফ দিলাম ওপরের দিকে, যেটা পাখিদের নিচে পাঠিয়ে দিল এবং আমি অনেক ফোর্সে রানীর দিকে উঠতে লাগলাম। রানী আমাকে এভাবে উড়ে আসতে দেখে অনেকটা অবাক হলো। আমি সরাসরি উড়ে রানীর কাছে চলে আসলাম এবং রানী অ্যাফ্রিয়েলকে নিচে কোলে তুলে নিলাম এবং আবার সোজা নিচের দিকে পড়তে লাগলাম। নিচে যে স্পিডে পড়ছি তাতে বোঝা যাচ্ছে অনেকটা গভীরে গর্ত করে নিচে যাব আমি, আর তাতে নিজেরও রানীরও সমস্যা হতে পারে। তাই আমি আরেকটা প্ল্যান করেছি। নিচে পড়তে সময় রানী অনেকটা ভয় পেয়ে গেল, যার কারণে সে আমার বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেললো। আমি মাটি থেকে কিছুটা উপরে থাকার পরে টেলিপোর্টেশন স্পেল ব্যবহার করলাম। অবশ্য আমার মানুষ ফর্মে আমি এই স্পেল ব্যবহার করতে পারি না, তবে এই অ্যাঞ্জেল ফর্মে সেটা একদম সহজ ব্যাপার। আমি টেলিপোর্ট হয়ে সোজা একদম নিচে চলে আসলাম। মাটিতে দাঁড়ানোর পর রানী অ্যাফ্রিয়েল আমার দিকে মুখ তুলে তাকালো। রানী অ্যাফ্রিয়েল, এরকম ফাইটিং তো আপনাকে বানায় না। আপনার মতো সুন্দরীদের তো এভাবে পুরুষদের বাহুর মধ্যে মানায়। রানী লজ্জা পেয়ে লাল হয়ে গেল। আমিও তাকে নিচে নামিয়ে দিলাম। তো আমাকে দড়ি দিয়ে বাঁধার উত্তর জানতে পারি? দুনিয়ায় কিছুই ঠিক হচ্ছে না, যেটা সব কিছুই তোমার জন্য হচ্ছে বা হবে। চাইলে তো অনেক কিছুই হবে, এমন সুন্দরীর স্পর্শ তো আর রোজ রোজ পাওয়া যায় না। অনেক বদলে গেছো আগের থেকে মনে হচ্ছে, নাকি তোমার অ্যাঞ্জেল ফর্মের জন্য এরকম? জানলেন কিভাবে আমার অ্যাঞ্জেল ফর্মের ব্যাপারে? আমাদের লিজেন্ডের এটাও লিখিত ছিল যে গড হ্যান্ড ব্যবহার করতে পারবে সে বহুরূপীর অধিকারী হবে। এসব লিজেন্ড লিখেছে কে? সেটা আমি বলতে পারি না, তবে ধারণা করা হয় যারা এইসব লিখেছিল তারা ভবিষ্যতের অনেক কিছু দেখতে পারতো। ও, তাহলে ইতিহাসে কি লেখা ছিল আমার সাথে অ্যাঞ্জেল রানীর বিয়ে হবে? সেটা তো তুমি তখন রাজি হলেই হয়ে যেত। বিয়ে আজকাল করে নাকি? প্রথমে তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ঠিক করতে হবে। এগুলো কি? এগুলো পুরাতন মানুষদের ভালোবাসার কিছু ধাপ। প্রথমে আমার ধাপ বিনিময় করি, চলুন। রানী এমনিতে আমার এই ফর্মের সাথে কমফোর্ট ফিল করছে না, তার উপরে আমার কথায় সে লজ্জায় লাল হচ্ছে শুধু। তাই তাকে আর টিজ করলাম না, বরং আমি তাকে নিয়ে উঁচু একটা গাছের ডালে উঠলাম এবং লাফ দিলাম, যেখানে একটা ডালের উপরে আমি বসলাম এবং আমার পাশে রানীকে বসে দিলাম। দুজনে বসে অনেকক্ষণ গল্প করলাম।
যেটা অনেকটা রোমান্টিক দিকে যাচ্ছে। এখানে রানীর সাথে সময় কাটাতে মন চাচ্ছে, কিন্তু আমার জরুরি কিছু কাজ আছে। তবে এই ফর্মে থেকে বের না হলে আমি এখান থেকে যেতেই পারবো না। তাই আমি সাথে সাথে আমার মানুষ ফর্মে চলে আসলাম। যেটা দেখার পর রানী অনেকটা কমফর্ট ফিল করলো। এবার আমি কিছুটা দূরে সরে বসলাম তার থেকে। আসলেই তোমার ফর্ম দুটোর সাথে তোমার পার্সোনালিটি পুরো চেঞ্জ হয়ে যায়। তবে আমার তোমার মানুষ ফর্মটাকেই ভালো লাগে। হ্যাঁ, তো যেটার জন্য আমি এখানে এসেছিলাম সেটা এখন বলি। হ্যাঁ বলুন। দুনিয়াতে নানা রকম ঝামেলা দেখা যাচ্ছে। প্রথমত, কিছু মারাত্মক ম্যাজিক পাওয়ার অনুভব করা যাচ্ছে, যেগুলো ডেভিল কিংয়ের থেকেও ভয়ঙ্কর। তারা যদি দুনিয়ার জন্য ক্ষতিকর হয়, তাহলে আমাদের একসাথে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। হ্যাঁ, আমি কিছু ম্যাজিক পাওয়ারের মধ্যে থেকে বলতে পারবো আরেকটা আমাদের জন্য ভয়ানক হতে পারে। সেটা কার? তিনজন এই দুনিয়াতে এসেছে যারা পুরো দুনিয়াকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাদের মধ্যে একজন গড অফ থান্ডার থর, আরেকজন দ্য ভ্যাম্পায়ার ড্রাকুলা, যাকে ভ্যাম্পায়ার গডও বলা হয়। এই দুটো নিয়ে কোনো ঝামেলা হবে না, সেটা গ্যারান্টি আমি দিতে পারবো। আরেকজনকে? তার নাম লোকি। তাকে মিথ্যা এবং চালাকির গড বলা হয়। তার কারণ একটাই, তার মতো মিথ্যা কেউ বলতেই পারি না, এবং তার মতো চালাকি কেউ করতেই পারে না। এটা মোটেও সুবিধার বিষয় মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে কোথাও যেতে হবে? হ্যাঁ, ইগড্রোলিয়াতে। ঠিক আছে, আমি তোমাকে ক্যাপিটালে পৌঁছে দিয়ে আসবো। পরে এক সময় আবার আসবো তোমার সাথে কথা বলতে। রানী আমাকে নিয়ে টেলিপোর্ট হয়ে সোজা ইগড্রোলিয়াতে চলে আসলো এবং আমাকে ক্যাপিটাল ছেড়ে দিয়ে চলে গেল নিজে। আমি কিছুই বুঝতে পারলাম না কি হচ্ছে। আমার মাথা ঘুরছে অনেকটা। আমি কিছুক্ষণ পরে বুঝতে পারলাম আমার সাথে কি হয়েছে। রানী আমাকে আমার মাইন্ড কন্ট্রোল করে সেখান থেকে সব কিছুর উত্তর বের করে নেয়। আমি মানুষ ফর্মে আসার পরই রানী সেটা সুযোগ নিয়ে আমার থেকে অনেকটা তথ্য বের করে নেয়। হয়তো সে জানতো এমনি জিজ্ঞাসা করলে আমি অন্য একটা উত্তর দিতাম, তাই সে সেটার সুযোগ নিয়েছে। মাথা ব্যথাটা কিছুটা কমার পর আমি শহরের মধ্যে হাঁটতে শুরু করলাম। ক্যাপিটালের চিহ্ন বদলে গেছে এখান থেকে আমার যাওয়ার পর থেকে, কারণ দেয়ালে আমার এবং থরের ছবি টানানো, যেখানে পুরো ক্যাপিটালের সব থেকে মারাত্মক আসামি বলা হয়েছে। আমার মাস্ক পরা ছবি সেখানে রয়েছে এবং কিছু তথ্য দেওয়া আছে। তাই প্রথমত আমাকে এখন আমার মাস্ক ব্যবহার করা যাবে না। মাস্কের কাপড় গলাতে ছিল, যেটা আমি আবার খুলে ব্যাগে রেখে দিলাম। ক্যাপিটালের যে অবস্থা তাতে আমার মনে হচ্ছে না আমি প্যালেসে আপাতত সুরক্ষিত, তাই আপাতত সময়ের জন্য আমাকে গোপন থাকতে হবে। আমার চেহারা আমি মাস্ক ছাড়া গোপন রাখতে পারবো না। তাছাড়া আমার শরীরে অনেক তথ্য দেওয়া আছে ছবিতে, যেটা আমাকে খুঁজতে অনেক সাহায্য করবে। আমি আপাতত হ্যারিরা যেখানে থাকে সেখানে যাচ্ছি। বেশিক্ষণ সময় লাগলো না, সেই গলিতে চলে আসলাম যেখান দিয়ে হ্যারিদের গোপন বাসায় যেতে হয়। তবে আমি অনেকক্ষণ যাবৎ খেয়াল করেছি 7 জনের মতো আমার পিছু নিয়েছে। অনেকক্ষণ হলো। এতক্ষণ সাধারণ লোক ছিল বলে আমি কিছু করতে পারিনি। তবে এই গলিতে কেউ না থাকার কারণে তাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমি এখানে আমার সত্তার ক্ষমতা ব্যবহার করে দেখতে চাই। যেহেতু আমি অ্যাঞ্জেল সত্তার ক্ষমতা সম্পর্কে পুরোটা জানি এখন, তাই সেটা ব্যবহার করা মানে হয় না, বরং আমি আমার ভ্যাম্পায়ার ফর্মে চলে আসলাম। পিঠের পাখা বের হওয়ার সাথে সাথে আমার উপরে পিছন থেকে হামলা করলো একজন, যে 10টা ছোট্ট চাকু ছুঁড়ে মেরেছে আমার দিকে। আমি লাফ দিলাম এবং পিছনের দিকে একটা ফ্লিপ দিলাম, যেটা আলট্রা স্পিডে দিয়েছে, যার ফলে সবগুলো ছুরির আঘাত আমি এড়িয়ে যেতে পেরেছি। এরপর একটা পিছন থেকে 2 জন আমার একদম কাছে চলে আসলো, যাদের হাতে আমি কাঁটাযুক্ত ফিঙ্গার ব্রেসলেট দেখতে পেলাম, যেটার মাথায় বিষ লাগানো বোঝা যাচ্ছে। সেটা আমার শরীরে একটা লাগলেই আমি এই দুনিয়া থেকে উপরে উঠে যাব। দুজনেই সে আমাকে ঘুষি এবং লাঠি মারতে লাগলো। আমি দুজনকে খুব সহজে এড়িয়ে যাচ্ছি। আপাতত আমি সব আঘাত খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আমার আলট্রা স্পিড অনেক আকারে বেড়ে গেছে। এরকম ফিল আসছে যে আমি একাই এখানে সব থেকে দ্রুত, আর তাদের স্পিড কচ্ছপের মতো। যাই হোক, আমি আমার পা উঁচু করে দুজনের মাথার উপরে কিক দিলাম দুটো। তারা দুটো কিক খেয়ে নিচে পড়ে গেল। ফ্লোর ভেঙে তাদের মাথায় ঢুকে গেছে নিচে, যেটা দিয়ে রক্ত বের হচ্ছে। আমার মনে হচ্ছে না এই আঘাতের পর তারা বেঁচে আছে। আমার এই ফর্মগুলোর ক্ষমতা আসলে মানুষ ফর্মের থেকে অনেক বেশি লাগছে। এগুলো আসলে এই দুনিয়ার সাথে মিল নেই।
আমার আগের দুনিয়ায় সত্তারগুলোর ক্ষমতা ডেভিলের নিলে সর্বশেষে মানুষের সত্তা, এবং তার উপরে ভ্যাম্পায়ার, তার উপরে ডিম্যান এবং সবচেয়ে উপরে ডেভিল এবং অ্যাঞ্জেল। আমার ভ্যাম্পায়ার সত্তার ক্ষমতা কম হওয়ার কারণ হলো আমি আগের দুনিয়ায় ভ্যাম্পায়ার হয়েছিলাম এনার ব্লাড খাওয়ার ফলে। ভ্যাম্পায়ারদের মধ্যে দুটো বংশ ছিল আগের দুনিয়ায়, একটা রয়্যাল ব্লাড আর একটা সাধারণ ব্লাড। রয়্যাল ব্লাড হচ্ছে তারা যারা ভ্যাম্পায়ারদের আসলে রক্ত বহন করে, এরা ভ্যাম্পায়ারদের গডের পদবি অর্জন করে। আর সাধারণ ব্লাডের ভ্যাম্পায়ার হলো তারা যারা রয়্যাল ব্লাড ভ্যাম্পায়ারের রক্ত খাওয়ার ফলে ভ্যাম্পায়ার হয়। অবশ্যই এই রক্ত খেয়ে ভ্যাম্পায়ার হওয়ার কাজটা এই দুনিয়ায় আর হয় না। এই রিয়েলিটিতে অনেক কিছু বদলে গেছে। যেহেতু আমার ভ্যাম্পায়ার সত্তা সাধারণ ব্লাডের, এজন্য আমি ড্রাকুলার মতো তেমন ক্ষমতা অর্জন করতে পারবো না। তবে সেটা ছাড়াও আমার ক্ষমতাগুলো এদের কাছে অন্য লেভেলের এখন, কারণ আমি তাদের প্রতি আঘাত খুব স্পষ্টভাবে দেখতে পারছি। আর এই জন্য আমার এড়ানো খুব সহজ হচ্ছে। যাই হোক, দুটোর অবস্থা আমি টাইট করে দিয়েছি। এবার আমি আমার হাতটা কিছুটা কাটলাম ডান তালুর দিকে, কামড় দিয়েছি আমার লম্বা দাঁত দিয়ে। কামড়ের পরে চুপচুপ করে রক্ত পড়তেছিল নিচের দিকে, যেটা দিয়ে আমি ব্লাডের তলোয়ার হয়ে গেল আমার হাতে। ভ্যাম্পায়াররা তাদের রক্ত দিয়ে এভাবে ব্লাড সোর্ড বানাতে পারে। বাকি আছে মাত্র 5 জন, যাদের 4 জনকে আমি একদম আলট্রা স্পিড ব্যবহার করে সাথে সাথে গলা নামিয়ে দিলাম। কেন জানি না এই ফর্মে আসলে হত্যা করলে অনেক মজা লাগে আমার। মানুষ ফর্মে কাউকে হত্যা করতে গেলেই হাতটা কিছুটা কাঁপে, কিন্তু এখন আমি আমার তলোয়ার থাকা তাদের রক্ত আর জিহ্বা দিয়ে স্বাদ দিয়ে দেখালাম, যেটার পরে আমার ক্ষমতা আরও বেড়ে গেল। লাস্ট একজন ছিল যার রক্তের ঘ্রাণ এতক্ষণে আমাকে পাগল করে দিচ্ছে। এটাই প্রথম আমার উপরে আঘাত করেছে, তাই এটাকে সবার শেষে আমি রেখে দিয়েছি। ওর রক্ত পান করার অনেক ইচ্ছা হচ্ছে, কারণ ওর রক্তের ঘ্রাণ আমাকে এই ফর্মে আসার পর থেকে পাগল করে দিচ্ছে। আমি ওর দিকে আলট্রা স্পিডে এগিয়ে গেলাম। ও আমার দিকে ওর ছুরিগুলো আবার ছুটতে গেল, কিন্তু তার আগেই আমার তলোয়ার ওর গলার কাছে চলে গেল। হুড পরা ছিল বললেও আমি ভালোভাবে দেখতে পারিনি। তবে সে একজন মেয়ে ছিল আর সে একজন মানুষ, এটা দেখে আমার চোখ উজ্জ্বল হয়ে আসলো। আমার তলোয়ার তার গলায় লাগার কারণে কিছুটা কেটে গেছে, যেটা থেকে রক্ত বের হচ্ছে। আর রক্তের ঘ্রাণ পেয়ে আমি আর ঠিক থাকতে পারলাম না। আমি তার ডান পাশের গলায় একটা কামড় বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর রক্তপান করলাম। হয়তো এই প্রথম কোনো মানুষের রক্তপান করলাম, তাই থামতেই মন চাচ্ছে না। বেশ কিছুক্ষণের মধ্যে মেয়েটা বেহুশ হয়ে গেল, যাকে আমি আর হত্যা করলাম না। তার অনেক ব্লাড শেষ হয়েছে, যার কারণে বলা যায় না মারাও যেতে পারে। তবে আশা করবো যেন সে মারা না যায়। আমি একজন ভ্যাম্পায়ার হওয়ার অনুভব করলাম আজ প্রথম, যেটা খুবই ভয়ানক। আমার অ্যাঞ্জেল ফর্মে গেলে সেটা আমাকে মেয়েদের প্রতি দুর্বল করে, তবে এই ভ্যাম্পায়ার ফর্মে আসলে আবারও রক্তের প্রতি দুর্বল করে। আমি সময় নষ্ট না করে গোপন দরজা দিয়ে হ্যারিদের গোপন রুমের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পূর্বে আমি আমার মানুষ ফর্মে আবার চলে আসলাম। আমি প্রতিনিয়ত আমার ফর্মগুলো চেঞ্জ করে দেখার চেষ্টা করছি তার মধ্যে কোনো লিমিট আছে কিনা। আমি হাঁটতে হাঁটতে বাসার রুমের মধ্যে চলে আসলাম, যেখানে হ্যারি সোফায় শুয়ে আছে। আমি হ্যারিকে উঠালাম। হ্যারি আমাকে দেখতে পেয়ে অবাক এবং খুশি দুটোই হলো। আমি খুব চিন্তিত ছিলাম, তোমার কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না। আবার সেই সাথে পুরো রাজ্যে তোমার পোস্টার ছড়িয়ে পড়েছে, যেটা পরিস্থিতি আরও খারাপ বানিয়ে দিয়েছে আমাদের জন্য। তোমাদের খবর কি? মিলিটারি সেনা কি এখনো তোমাদের খুঁজছে? আপাতত আমাদের বিষয়টা সেনারা তেমন দেখছে না। তাছাড়া এখন আর গুপ্তঘাতক আমাদের পিছুও নেয় না। একটু আগে 7 জন আমার পিছনে ছিল, যাদের মধ্যে একজন বাদে সবাইকে হত্যা করতে হয়েছে। বাকি একজনের অবস্থাও তেমন ভালো না, হয়তো মারা যাবে। তবে বাঁচলেও মনে হয় না ভয়ে কাউকে কিছু বলতে পারবে। তোমার তাকে বাঁচিয়ে রাখা মোটেও ঠিক হয়নি। যদি তোমার ব্যাপারে কোনো খোঁজ দিয়ে দেয় বাকিদের, তাহলে সমস্যা হতে পারে। এরকম কিছুই হবে। লুসি এবং লুসানাকেও দেখতে পাচ্ছি না যে। লুসি এবং লুসানা প্যালেসে গিয়েছে প্রিন্সেস এলিহার সাথে কথা বলতে। প্রিন্সেস এলিহা জরুরি কাজের জন্য আর্কাইভে লুসি এবং লুসানার জন্য একটা চিঠি পাঠিয়েছিল, যেটা পড়ার পর দুইজনে কিছু না জানিয়েই প্যালেসে চলে যায়। এটা তো কোনো চালও হতে পারে রাজার। এভাবে প্যালেসে সরাসরি যাওয়া ঠিক হয়নি তাদের। তুমি তাদেরকে আটকাবে না?
তারা আমাকে যাওয়ার আগে বলেইনি, শুধু এখানে একটা চিঠি পেয়েছি আজকে সকালে যে তারা যাচ্ছে, আর এখনো তারা ফিরে আসেনি। ব্যাপারটা মোটেও ভালো না। লুসি এবং লুসানা আমাদের অনেক কাছের বন্ধু। দুজনের বিপদ নিয়ে আমার চিন্তা হচ্ছে অনেক, কারণ তারা তো আর আমার মতো ক্ষমতাশালী না। যদিও আমি আগের দুনিয়ার, এই দুনিয়ায় আমার জন্ম হয়নি, কিন্তু তাদের তো এই দুনিয়াতেই জন্ম হয়েছে। তাই তারা যত চেষ্টা করুক, তাদের জন্য মিলিটারি একজন অফিসারকে হারানোই অনেকটা কষ্টকর হবে। যদিও তারা লড়ার ক্ষেত্রে তেমন বেশি উপযোগী না। লুসি এবং লুসানার ম্যাজিকটা মূলত সাপোর্ট ম্যাজিক, যেটা অন্যদের সাহায্য করতে কাজে লাগে, তবে সেটা দিয়ে আক্রমণও করা যায়, যেটা আমি লক্ষ্য করেছি তাদের করতে। তবে তারপরও আমার চিন্তা হচ্ছে তাদের জন্য। যদিও লুসানা চেহারা বদলানোর ম্যাজিক জানে, তারপরও কেন জানি একটা খারাপ ফিলিংস আসছে আমার কাছে। হ্যারি, প্যালেসে কি কোনো রকম পরিবর্তন হয়েছে? তোমার তো এটা জানার কথা ছিল। কি? আমাদের রাজ্যের সমস্ত ভয়ানক মিলিটারি অফিসারদের একত্র করা হয়েছে প্যালেসে, এবং ক্যাপিটালে গুপ্তঘাতকদের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই সাথে মারাত্মক সব রকমের অস্ত্রের ব্যবহার করা হচ্ছে, যেইগুলো আমি আগে কখনো দেখিনি। এত কিছু কিসের জন্য? অ্যারশাকের সাথে সন্ধি চুক্তি করা হয়েছে, যেখানে অ্যারশাক, ইগড্রোলিয়া এবং হিমরার একসাথে কাজ করবে। তবে অ্যালকোট সন্ধিতে চুক্তি করেনি, বরং তারা ডেভিল কিংয়ের সাথে চুক্তিতে যুক্ত হয়। এটা কখন হয়? আজ সকালেই ডেভিল কিং এবং অ্যালকোটের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে অ্যালকোটের পুরো রাজবংশকে মেরে ফেলা হয় এবং সেখানে নতুন রাজা বসানো হয়। আমি অ্যালকোর্ট থেকে আজই আসলাম, তেমন কিছুই খেয়াল করিনি সেখানে আজকে। হয়তো এই জন্য আমি অ্যালকোটের ব্ল্যাক স্মিথ যেখানে ছিল সেই শহর পুরো খালি দেখতে পেয়েছি। সবাই ভয়ে হয়তো আত্মগোপন করেছিল, তবে শহরের অনেক সৈন্য ছিল, সেটা আমি লক্ষ্য করেছি। পরিস্থিতি অনেক খারাপ হচ্ছে। ডেভিল কিং আরশাককে আজই আন্ডারওয়ার্ল্ড বলে ঘোষণা দিয়েছে, এবং সেই সাথে নতুন কয়েকটা রাজ্য উৎপতনের খবরও পাওয়া গেছে। এসব খবর তো আক্রাইব থেকে পাওয়া যাচ্ছে, তাই না? হ্যাঁ, আক্রাইব শুধু মিশন দেওয়ার কাজ করে না, বরং সেটা পুরো দুনিয়ার সংবাদ সবার কাছে পৌঁছে দেওয়ার কাজও করে। প্রতিদিন আক্রাইবে সদস্যদের একটা পরিচয়পত্রে নতুন নতুন সকল খবর চলে আসবে, যেটা তারা শুনতে পারবে। জিনিসটা অনেক সুন্দর। আমার পরিচয়পত্রটা হয়তো ব্যাগের মধ্যে কোথাও পড়ে আছে। প্রথমত আমি অবাক হই এই খবর শুনে যে আমাদের দুনিয়ায় আসলেই কোনো রিয়েল ডিম্যান আছে সেটা শুনে। আমি আর্কাইভে থাকা বই থেকে পড়েছি, সত্যিকারের ডিম্যান এমন শক্তিশালী প্রাণী যারা কয়েক লক্ষ বছর পূর্বেই ড্রাগনদের হাতে মারা গিয়েছে। তাদের শরীরে ছিল অসংখ্য শক্তি। তাদের একজন চাইলে পুরো একটা শহর ধ্বংস করে দিতে পারবে। হ্যাঁ, ইতিহাস অনুযায়ী এই দুনিয়ায় সকল সত্যিকারের ডিম্যান হত্যা হওয়ার পর তাদের মধ্যে থেকে বেশ কিছু দুর্বল ডিম্যান বেঁচে যায়, যাদের থেকে জন্ম নেয় হাফ ডিম্যান। যদিও এরকম আগের দুনিয়ায় ছিল। আগের দুনিয়ায় যারা ডিম্যান ছিল তারাও একসময় অনেকটা শক্তিশালী ছিল। ডিম্যানদের রাজার ক্ষমতা একজন ডেভিল কিং কিংবা অ্যাঞ্জেল কিংয়ের সমান ছিল। তবে ডিম্যানদেরকে হত্যা করা হয়েছিল তাদের শারীরিক ক্ষমতার কারণেই, আর তাদের ডিএনএ থেকে পরে গবেষণা করে তৈরি করা হয়েছিল হাফ ডিম্যানদের। ধারণা করা হতো পূর্বে মানুষের উপরে হাফ ডিম্যানের পরীক্ষা করা হয়েছিল, যার কারণে হাফ ডিম্যানদের আকার মানুষের মতোই। অবশ্য জিনিসটা কতটা সত্য সেটা আমি জানি না, তবে আশা করা যায় এটাই সত্য। হ্যাঁ, আজকে সকালে একটা খবর এসেছে, নতুন রাজ্য তৈরি হয়েছে, কিন্তু এখনো আর্কাইভ শিওর বলতে পারছে না। তারা ধারণা করছে সেটা ডিমান্ডের রাজ্য, কারণ সেখানে অসংখ্য ডিমান্ডের আকারের প্রাণী দেখা গিয়েছে। ডিম্যানরা এই দুনিয়াতে মারা গিয়েছে। আমার মনে হয় না তারা কোনো ধরনের ডিম্যান হবে, তারপরও বলা যাচ্ছে না। আকাইবও এখনো সঠিক তথ্য দিতে পারেনি। হঠাৎ তখনই আমার মনের মধ্যে ড্রাকুলার আওয়াজ শুনতে পেলাম। তার সাথে আমিও মনে মনে কথা বলতে শুরু করলাম। জ্যাক, শুনতে পারছো? হ্যাঁ। একটা খারাপ খবর আছে। সেটা আবার কি? যেহেতু সবগুলো দুনিয়া একত্রিত হয়ে
এই দুনিয়া তৈরি হয়েছে, তাই এইখানে আগে সব দুনিয়ার প্রাণীই থাকার কথা। হ্যাঁ, এতদিন দক্ষিণের পর্বতের নিচে বিশাল গুহার মধ্যে ফ্রস্ট জায়ান্ট এবং ট্রোল বাস করতেছিল। তারা বাহিরের দুনিয়ার সাথে যোগাযোগে আগ্রহী ছিল না বলে কেউ তাদের সম্পর্কে জানতো না। তবে লোকই তাদেরকে একত্র করেছে এবং তাদের মধ্যে থেকে একজন রাজা নির্বাচন করে দিয়েছে, যার আদেশে পুরো ট্রোল এবং ফ্রস্ট জায়ান্টের সেনারা ইগড্রোলিয়াতে আক্রমণ করতে প্রস্তুত। হ্যাঁ, ব্যাপারটা অনেক খারাপ। আর্কাইভ থেকে বলা হচ্ছে ডিম্যান্ডের কথা। যেহেতু ফুল সাইজ ডিম্যান্ড এবং জায়ান্টদের আকার একই, তাই তারা হয়তো চিনতে ভুল করছে। দেখো, বিষয়টা চিন্তার। জায়েন্টদের মাথায় তেমন বুদ্ধি না থাকলেও তাদের শারীরিক ক্ষমতা কিন্তু সেই। একটা ফ্রস্ট জায়েন্ট এক আঘাতে পুরো ক্যাপিটালের প্যালেস ভেঙে দিতে পারবে। আর ঝামেলা ভালো লাগে না। ফ্রস্ট জায়ান্ট তো সহজ ছিল, কিন্তু সাথে ট্রোলও। এই সবুজ ট্রোলগুলো মারাত্মক। হ্যাঁ, খবরটা তোমাকে দিতে চাইনি, তবে রানী এলিনা বলে দিতে বলল, তাই। ভাবতে অবাক লাগছে যে প্রিন্সেস রানী হয়ে গেল। জিনিসটা ততটাও অস্বাভাবিক কিছু না। ড্রাকুলার মতো থরও রাজা কিংবা রানী সিলেক্ট করে একটা রাজ্য তৈরি করবে, আর সেটাই অনুসরণ করেছে লোকি। যদিও সে কিছু সরাসরি করছে না, কিন্তু সবকিছু তার ইশারাতেই হচ্ছে। ভাবতে অবাক লাগছে, আগের দুনিয়াতে জায়েন্টদের জন্য আলাদা একটা দুনিয়া ছিল। মূলত লোকি ফ্রস্টে জায়েন্ট এর ছেলে ছিল। এটা ভাবতে অবাক লাগে, কারণ তার আকার সেরকম না মোটেও। তার আকার একটা সাধারণ মানুষের আকারের মতো। দেখতে সে ততটা শক্তিশালী নয়, তবে তার ক্ষমতা অনেক উচ্চ লেভেলের। আগের দুনিয়ায় তার সাথে সরাসরি লড়ার ভাগ্য হয় নাই আমার, তবে তার বুদ্ধির প্রশংসা আমাকে করতেই হবে। অনেক বুদ্ধিকুতুর লোক, তার মাথায় বুদ্ধি ঘুরে বেড়ায় সব সময়। জানি না এখন সে কি ভাববে। সে যেহেতু লোকই কিছু করছে, তাই আমার মনে হচ্ছে থরের এটার বিরুদ্ধে কিছু করবে। তবে আমার মনে হয় না সরাসরি থর কিছু করবে, বরং সেও লোকির মতো একটা রাজ্য পরিচালনা করবে। যাই হোক, ক্যাপিটাল এখন অনেক বিপদে আছে। আমাকে প্রথমত প্যালেসের পরিস্থিতি বুঝতে হবে। গিয়ে প্যালেসে ঢুকতে পারলে আমি জানতে পারবো আসলে কি হবে সেটা সম্পর্কে। আপাতত এখন এখানে থাকা ঠিক হবে না, তাই আমি বের হওয়ার জন্য পা দিলাম। হ্যারি, তুমি আমার সাথে চলো, আমরা প্যালেসে কিছুটা উকি মেরে আসি। সেটা কিভাবে? তোমরা তো দেখলেই চিনে ফেলবে। সেটার চিন্তা তোমাকে করতে হবে না, শুধু আমার কাঁধে তোমার হাত দাও এবং নিজের মুখটা ঢেকে রাখো। কেন? আজকে অনেক খারাপ কিছু হতে পারে সেজন্য। আমি সাথে সাথে আমার অ্যাঞ্জেল ফর্মে চলে গেলাম এবং টেলিপোর্টেশন স্পেল ব্যবহার করলাম, যেটা আমাকে সোজা পাঠিয়ে দিল প্যালেসের গেটের ভিতরে। আমার সাথে হ্যারিও এসেছে। আমাদের দুজনকে এভাবে হঠাৎ আসতে দেখে আশেপাশের সকল গার্ড তাদের হাতে থাকা বন্দুকের মতো অস্ত্র আমাদের মাথার উপরে তাক করলো। সামান্য নড়াচড়া দিলে হয়তো গুলি আমাদের দিকে ছুড়বে। যাই হোক, গার্ডদের মাঝে অনেক বড় বড় অফিসার দেখতে পেলাম, যাদের মধ্যে একজন আমাদের দুজনের দিকে আসতে। তাকে কাছে থেকে দেখে চিনতে পারলাম। সে আমাদের মিলিটারি স্কুলের প্রিন্সিপাল ছিল। তার নাম অ্যালেক্স। আমি কি ভুল দেখছি, নাকি এটা তুমি জ্যাক? সরি, আপনি ভুল ভাবছেন। আমার নাম মাইকেল এবং আমি একজন অ্যাঞ্জেল। আমি মিথ্যা বললাম। এমনিতেও মাইকেলের পরিচয়টা এখানে ভালো কাজে দিয়েছে। আমি দুঃখিত, আসলে একজন ছাত্র ছিল আমার, যে দেখতে ঠিক আপনার মতোই। তো এরসাগের একজন এজেল বিনা অনুমতিতে ইগডালিয়ার প্যালেসে কি করছে জানতে পারি? রানী আফ্রিয়েল তার খবর পাঠিয়েছে আমার কাছে। ইগড্রোলিয়ার দিকে ফ্রস্ট জায়ান্ট এর ট্রোলদের বিশাল একটা সেনা আসছে, যেটা ইগড্রোলিয়াকে নিমিষে ধ্বংস করে দিতে পারবে। আমাদের মিলিটারি ক্ষমতা এতটাও দুর্বল না, আপনার চিন্তার কোনো বিষয় নেই। তবে একটা কথা জানতে পারি, আপনি একজন এজেল হয়ে একজন ডেভিলের সাথে ঘুরছেন কেন? ব্যাপারটা অনেক সন্দেহজনক মনে হচ্ছে। অ্যালেক্সকে বলদ বানাতে চাইলেও সে সহজে বলদ হওয়ার মতো না। যাই হোক, আমি টপিক ঘোরালাম। আমি বাকি অ্যাঞ্জেলদের মতো না, আমি সবার থেকে আলাদা বলে রানী আফ্রিয়েল আমাকে বন্দি করে রেখেছিল সারা জীবন। দুনিয়ায় পা দেওয়ার পরে এই একটা ডেভিলের সাথে আমার বন্ধুত্ব হয়। অনেক আশ্চর্যকর বিষয়, আপনার মতো একই চেহারা এক প্রিন্স রয়্যাল গার্ড রয়েছে, যে একজন মানুষ এবং সে রাজ্যের প্রিন্সকে অপহরণের মামলায়
জেলের মধ্যে আটক ছিল, তবে তার সম্পর্কে কোনো প্রমাণ দেওয়া ছাড়াই সে অন্য একটা আজব লোকের সাহায্যে জেলখানা থেকে পালিয়ে যায়। ব্যাপারটা অনেক খারাপ। হ্যাঁ, সেটা ঠিক। আমি বলবো আপনি সেই মানুষের মতো দেখতে, তাই যে কেউ আপনাকে তার সম্পর্কে ভুল ভাবতে পারে। ধন্যবাদ সেটা জানানোর জন্য। তাহলে আমি যতটুকু জেনেছি, আপনি রানী অফ রিয়েল এর আদেশে এখানে এসেছে। হ্যাঁ, তাহলে আপনি আমার সাথে আসুন, বাকিটুকু রানী অফ রিয়েল এর সাথে কথা হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। যাক, ব্যাপারটা মোটেও ভালো হচ্ছে না। প্যালেসের সিকিউরিটি অনেক বেড়ে গেছে, আর এত বড় অফিসারদের আবোল বানানো সহজ না। যেহেতু আমার চেহারায় সন্দেহ হচ্ছে, তাই ব্যাপারটা রানী পর্যন্তই যাবে। জানি না রানী কি বলবে, তবে আমার সেদিকে কোনো চিন্তা নেই, কারণ পুরো একটা রাজ্য আমার পিছনে পড়লে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আর যত দূর আমার মনে হচ্ছে, হয়তো সেটা খুব শীঘ্রই অনেক মারাত্মক লড়াই করতে হতে পারে, কিংবা নাও হতে পারে। আমাকে এবং হ্যারিকে সন্দেহের বশে প্যালেসের মধ্যে নিয়ে যাচ্ছে। আমি এর আগে প্যালেসে এত মিলিটারি অফিসার লক্ষ্য করিনি যতটা না আজ দেখতে পাচ্ছি। মনে হচ্ছে পরিস্থিতি আমার আগেই তারা জানতে পেরেছে। যাই হোক, আমি পরিস্থিতি নিয়ে মাথা ঘামাচ্ছি না, বরং চিন্তা হচ্ছে পরিস্থিতি সামাল দিব কিভাবে সেটা নিয়ে। আপাতত আগের দুনিয়ার থেকে যারা এসেছে সবাই একটা রাজা কিংবা রানী সিলেক্ট করে নতুন একটা রাজ্য তৈরি করছে, যেটার মাধ্যমে তারা এই দুনিয়াতে তাদের সময় কাটাবে। অবশ্য ড্রাকুলা, থর এবং লোকির মতো আমিও আগের দুনিয়ার, মানে আমরা এই চারজন আপাতত এই দুনিয়াতে জন্ম নিই। এই দুনিয়াতে থর, ড্রাকুলা এবং লোকির জন্মও হয়নি। তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আমি এই দুনিয়াতে জন্ম না নিলেও আমার সত্তাগুলোর মাঝে সবচেয়ে দুর্বল সত্তা একটা মৃত শরীরকে নিজের করেছে, যার জন্য আমি এই দুনিয়াতে জীবন পেয়েছি। অবশ্য আমার সাথে ছোট থেকে অনেক কিছু হয়েছে, যেটা সঠিকভাবে বলতে গেলে আমার সাথে হয়নি। এই শরীর প্রথমে যার ছিল, তাকে তার শরীরের মানুষেরা গোপনে হত্যা করে তার মায়ের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। আর সেই সময় আমার মানুষসত্তা এই শরীরকে নিজের করে নেয়। জানি না এটাকে কি বলবো, তবে আমি আপাতত বলবো আমার জন্ম হয়েছে এই দুনিয়ায় অনেক আলাদাভাবে। যদিও আমি বাকি তিনজনের মতো ভাবছি না, তারপরেও তাদের কাজ আমার ভালো লেগেছে। বিশেষ করে ড্রাকুলার চিন্তাভাবনা। থরের থেকে শুনেছি ড্রাকুলাকে দাবাতে হারানো কখনোই সম্ভব নয়, কারণ সে অন্যের মনের কথা শুনতে পারে। আর সেই ড্রাকুলার সমস্ত দাবা খেলায় বিরক্ত হয়ে এখন দুনিয়াতে দাবা খেলতে মন চাচ্ছি। অবশ্য তার সাথে লড়াই আমার অনেক লজ্জাজনক হার হয়েছে, যেটা আমি এখনো মেনে নিতে পারছি না। যদিও তার সামনে আমার এসব চিন্তাভাবনা থাকে না, আমি কোনো নেগেটিভ কিছু ভাবি না তার কাছে, তাহলে আবার সে সেটা শুনে ফেলবে। মোট কথা, ড্রাকুলা চাচ্ছে এই দুনিয়ায় সে দাবা খেলবে। লোকীয় একটা রাজ্য বানিয়ে ফেলেছে, যেটা আক্রমণ করছে ইগড্রোলিয়াকে, আর থরও সেটাই করেছে। হয়তো তিনজনে একটা দাবার রাজ্য তৈরি করেছে, যেটাকে তারা নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, খারাপ না বিষয়টা, তবে এর মাঝে আবার রয়েছে ডেভিল কিং। সে কি চিন্তা করছে সেটা ভাবা অনেক কষ্টকর। আপাতত আমাকে সামনের দিকে ফোকাস থাকতে হবে। প্রথমত বলবো, এভাবে আমাদের হিরোর নাম নেওয়া ঠিক না। আর দ্বিতীয়ত, অ্যাঞ্জেলরা কখনো মিথ্যা বলে না। আমি আর হ্যারি একটা কেবিনে বসেছিলাম, যেখানে বসে আমি চিন্তা করছিলাম এখনো অ্যাঞ্জেল ফর্মে আছি আমি। আর তখনই রানী অ্যাফ্রিয়েল চলে আসলো টেলিপোর্ট হয়ে এখানে, যেটা অনেক আজব লাগলো আমার কাছে, কারণ গভীর চিন্তার সময় একটা সুন্দরী আসলে সমস্যা হয়। হিরো টিরোর কথা বাদ দিন, আগে বলুন আপনার হিরো কিভাবে হওয়া যাবে? আমি এগিয়ে গিয়ে রানী অ্যাফ্রিয়েলের হাত ধরে বলতে লাগলাম, রানী পুরো লজ্জায় লাল হয়ে। রুমটা সিকিউর আছে, তুমি তোমার মানুষ ফর্মে আসতে পারো। এভাবে আমি আনকমফোর্টেবল ফিল করি। এটা ঠিক না বলে আমি মানুষ ফর্মে চলে আসলাম। হ্যাঁ, এবার ঠিক আছে। রানী বলেই আমাকে জড়িয়ে ধরলো। আমাকে জড়িয়ে ধরা দেখে হ্যারি ওদিক ঘুরলো। আমি কিচ্ছু দেখিনি। এটা কি করছেন? ছাড়ুন ছাড়ুন, আমি ধাক্কা দিয়ে ছাড়িয়ে দিলাম। কেন? অ্যাঞ্জেল ফর্মে তো ভালোই আমার কাছে আসলে, এখন কি হলো? ওটা আমি থাকি না সম্পূর্ণ, আমার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তো সত্য বলো, প্যালেসে ঢোকার জন্য মাইকেলের পরিচয় ব্যবহার করলে কেন? আমার উপর আবারও মাইন্ড কন্ট্রোল স্পেল ব্যবহার করছেন। হ্যাঁ,
এটা তো তোমার অ্যাঞ্জেল ফর্মে কাজ হবে না, তাই এই ফর্মের প্রয়োজন আমার। ঠিক আছে, প্রশ্ন করেন, আমি উত্তর দিচ্ছি। তো কি প্ল্যানিং করে প্যালেসে প্রবেশ করেছো? প্যালেসের কেউ শিওর না তুমি জ্যাক, তারপরও তোমার মতো দেখতে কাউকে পেলেও তারা অ্যারেস্ট করবে। যেহেতু একজন অ্যাঞ্জেল ভেবেছে তারা সবাই তোমাকে, তাই ব্যাপারটা আমার সাথে তারা যোগাযোগ করে শিওর হয়ে নিয়েছে। তো তোমার চিন্তা ভাবনা কি এখন? রাজ্যের সবচেয়ে বড় আসামির খাতায় নাম হয়েছে তোমার। আমার এখানে আসা তেমন কোনো কারণ নেই, শুধু আমার 2 বন্ধুকে এখান থেকে নিতে এসেছিলাম। তবে আপাতত কিছু একটার কারণে আমার চিন্তা পাল্টে গেল। চিন্তা পাল্টে গেল মানে? একটা সময় ছিল যখন অন্যের রাজ্যে গেলে একটা সম্মান পাওয়া যেত, তবে সেটা এখন আর হচ্ছে না। এখন তো নিজের রাজ্যই আমার সম্মান নেই, আর বিশেষ করে আমি রাজ্যের আসামি কিছু না করার কারণেই। তাই ভাবছি একটা নতুন রাজ্যই তৈরি করব। এটা রাজ্য? হাসাচ্ছ তুমি? তোমাকে তো সুযোগ দিয়েছি, আমাকে বিয়ে করো এবং পুরো আরসাক তখন তোমার হয়ে যাবে। কোনো জিনিস সহজে পেয়ে যাওয়ার মাঝে কোনো রকমের মজা নেই, যেটাকে সাধনা করে পেতে হয় তাতে মজা। তাহলে তুমি বলতে চাচ্ছ তুমি একা একটা রাজ্য তৈরি করবে? তুমি আমার জেনারেলের সাথে লড়তে গিয়ে না হয় তাকে হারিয়েছো, তবে এখানে পুরো একটা নতুন রাজ্যের কথা বলা হচ্ছে, সেটি কিভাবে তৈরি করবে? চারমুস খেলেছেন তো? ঠিকই, চারমুস এমন একটা খেলা যেটা অনেকটা দাবার মতো। এই নতুন দুনিয়াতে সরাসরি দাবা নামের কোনো গেমস নেই, তবে দাবার মতো একটা খেলা আছে যেটাকে চারমুস বলে। হ্যাঁ, আমার চিন্তা ভাবনা সেরকমই। অবশ্য এই ধারণা দেওয়ার জন্য আমি একজনকে ধন্যবাদ দিব। চারমুসের মতোই কয়েকটা টুকরো জোগাড় করলে একটা রাজ্য হয়ে যাবে। রাজ্য বানানো ঠিক এতটা সহজ হবে। বুঝলাম না তোমার কথা। বুঝবেন, 1 সপ্তাহের মধ্যে ইগড্রোলিয়া এবং হিমরারের মাঝখানে নতুন একটা রাজ্য তৈরি হবে, তখন বুঝতে পারবেন। আমি দুঃখিত, তবে আমাকে এখানে পাঠানো হয়েছিল তোমাকে সাথে করে আরসাকে নিয়ে যাওয়ার জন্য। প্যালেসের রাজা কোনো অ্যাঞ্জেলকে রাখতে চাইছিল না এজন্য, কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে না তোমাকে মুক্তভাবে ঘুরতে দেওয়া ঠিক হবে। এটা কিরকম কথা? মনে দেখো, তোমার কাছে রয়েছে গড হ্যান্ড ক্ষমতা। যার কাছে এই ক্ষমতা থাকবে সেই দুনিয়াকে কন্ট্রোল করতে পারবে নিজের ইচ্ছেই। অবশ্য এটা আমাদের ইতিহাস অনুযায়ী, তবে সেটার সময় এখনও হয়নি। ডেভিল কিংয়ের টার্গেট আপাতত অ্যারসাক থেকে সরেছে, তবে আমি যেটুকু জানি ডেভিল কিং তোমার গড হ্যান্ডের ক্ষমতাকে নিজের করার সুযোগেই আছে। সেটা হলে এই পুরো দুনিয়া তার হাতে চলে যাবে। ডেভিল কিং এই করবে সেই করবে, এরকম শুনতে শুনতে আমার কান শেষ হয়ে গেল। ডেভিল কিং হয়তো জানে না, দুনিয়াতে ডেভিল কিং জন্ম নিলে সেই সাথে একটা অ্যাঞ্জেল কিং জন্ম নেয়, একটা ডিমন কিং জন্ম নেয়, একটা ডেভিল ভ্যাম্পায়ার কিং জন্ম নেয় এবং একটা মানুষ কিং জন্ম নেয়। আমি কারো গোলাম না। আমি শুধু বলছি তুমি এরসাকে চলো আমার সাথে। পুরো এরসাক তোমার হবে, তুমি হবে সেটার রাজা। এই মুহূর্তে আমি সবগুলো রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ইগড্রোলিয়া, হিমরার, এলকোর্ট, নতুন আন্ডারওয়ার্ল্ড, এরসাক এবং কিছুদিনের মধ্যে তৈরি সকল রাজ্যের বিরুদ্ধে। আমি অনেক শুনেছি অন্যের কথা, এখন সময় হয়েছে সবাইকে আমার কথা শোনাতে। আমার মাথা অনেকটা গরম হয়ে গেল। গরম হওয়ার কথা যে একটা সময় রাজা ছিল, কতক্ষণ এসব ঝামেলার মধ্যে সে থাকবে? তাছাড়াও একটা বিষয় আছে যেটা আমাকে আরও রাগাচ্ছে, সেটা হলো ডেভিল কিং। আমার শরীর জ্বলে যায় তার নামটা একবার শুনলে, কারণ সে আমার জায়গা নিয়ে বসে আছে। আরসাক নামটা এতদিন ঠিক ছিল, কিন্তু আজকে সে সেটার নাম চেঞ্জ করে আন্ডারওয়ার্ল্ড করেছে। আমার মনে হচ্ছে আমাকে সিংহাসন থেকে সরিয়ে সে বলেছে সিংহাসনে বসেছে। তাই ব্যাপারটা আমারও ভালো লাগছে না। রাজার কাজ আমার ভালো লাগে না। তবে যদি এমন একজন হওয়া যায় যে সকল রাজাকে কন্ট্রোল করে, তাহলে কেমন হতো? হ্যাঁ, এটাই আমার ডেস্টিনিটি। সাধারণ থাকার সময় অনেকটা শেষ হয়ে গেছে। রানী তার জোর খাটানোর চেষ্টা করতে চাচ্ছে এখন। সে তার হাতে আবারও সাদা ম্যাজিক্যাল দড়ি নিয়ে দাঁড়ালো। আমিও সময় নষ্ট করলাম না, এমনিতেই আমি এই ফর্মে এসে অনেক সময় নষ্ট করেছি। আমি এতক্ষণ চিন্তায় ছিলাম, নাহলে অনেক কিছু করতে পারতাম। যাই হোক, দুনিয়াকে আসল ক্ষমতা দেখানোর সময় প্রায় হয়েই গেছে।
আমি আমার অ্যাঞ্জেল ফর্মে চলে এসেছি, যার কারণে পিছন থেকে 6টা ডানা বের হলো। আবারও একপাশে ডানাগুলো এপ্রিল এর গুলোর থেকে অনেকটা বিশাল। তবে আমি সময় নষ্ট না করে সোজা 6টা ডানার থেকে 3টা ডানাকে জোরে টান দিয়ে পিঠ থেকে বের করে ফেললাম, যেটার কারণে পিঠ থেকে ব্লাড বের হতে শুরু করলো। তবে ব্লাডগুলো মাটিতে পড়ার পূর্বেই উধাও হতে লাগলো। আমি ডানা 3টাকে আমার বাম পাশের কাঁধে ঢুকিয়ে দিলাম অনেক জোরে, যেটা ভিতরে ঢুকে গেল এবং আমার দুই পাশে 3টা মোট 6টা ডানা হয়ে গেল। এবার ডানা 3টার আকার আরও বাড়তে লাগলো, যেটা এই পুরো রুমের দেওয়াল ভেঙে দিল। আমি ডানা পরীক্ষা করার জন্য ঝাপটা দিতে চাইলাম, তবে আশেপাশের দেওয়াল ভেঙে গেল। তাতে মনে হচ্ছে না সেটার জন্য এই জায়গা হবে, তাই এখান থেকে বের হতে হবে। দেরি করলাম না আর হ্যারিকে সোজা টেলিপোর্ট করে দিলাম যেখানে যাওয়ার চিন্তা করেছিলাম সেখানে। মূলত তাকে পাঠিয়ে লুসি এবং লুসানার কাছে, আর আমি নিজে টেলিপোর্ট হয়ে গেলাম। আমি এখন কারো ম্যাজিক পাওয়ার অনেক দূর থেকে অনুভব করতে পারি, অবশ্য সেটাকে দেখতে পারি আমার মানুষ ফর্মে। তবে ড্রাগনের সেই ক্ষমতা মানুষ ফর্ম ছাড়া কাজ করে না। তবে অ্যাঞ্জেল ফর্মে আমি কারো ম্যাজিক পাওয়ার অনেক দূর থেকে অনুভব করতে পারি এবং সেই ম্যাজিক পাওয়ার অনুভব করে সেখানে টেলিপোর্ট হতে বা কাউকে টেলিপোর্ট করতে পারি। সাধারণ টেলিপোর্টেশন স্পেলে ব্যবহারকারীকে প্রথমে সেই স্থানে একবার যেতে হবে যেখানে সে টেলিপোর্ট হতে চায়। তবে আমার টেলিপোর্টেশনের এই ধাপে আমি কারো ম্যাজিক পাওয়ার অনুভব করে সেখানে টেলিপোর্ট হতে পারবো। এটা হাতে গোনা কয়েকজনই পারে, তবে এটার ব্যবহার খুব সীমিত দেখা যায়, যার কারণে অনেক ম্যাজিক পাওয়ারের প্রয়োজন হয় এই স্পেলটার কারণে। অবশ্য আমার অ্যাঞ্জেল ফর্মে ম্যাজিক পাওয়ারের কোনো অভাব নেই। আমি অসংখ্য পরিমাণ ম্যাজিক পাওয়ার অনুভব করতে পারছি এই ফর্মে। আমাকে নিজের মতো ব্যবহার করতে হবে। আমার ব্যবহার আজকে আজব হয়ে গেছে সেটা বুঝতে পারছি আমি। হয়তো বেশি সত্তার শরীর ব্যবহার করার ফলে তাদের চেতনা আমাকে সমস্যা দিচ্ছে, সেটার জন্য আমার রেস্ট করার দরকার। কিন্তু তার পূর্বে আমাকে আরও কিছু করতে হবে। আমি যেটা রানীকে বললাম সেটা আমাকে করতে হবে এখন। আমি বাইরে টেলিপোর্ট হওয়ার পরে ডানা দিয়ে উঠতে লাগলাম। আমার 6টা ডানা পুরো মেলে দিলাম, যেগুলো আকাশে বিশাল আকার ধারণ করছে আস্তে আস্তে। হয়তো কেউ এরকম ক্ষমতা পূর্বে দেখেনি, যেটা আমি দেখাতে চাচ্ছি এদের। আমার ডানাগুলো পুরো প্যালেসে তত বড় আকার ধারণ করলো আমার পিঠে থেকে, এবং সেগুলোতে সূর্যের আলো বন্ধ হয়ে গেল। পুরো প্যালেসের গার্ডদের চোখ এখন আমার দিকে। শুধু সেটা নয়, সেই সাথে আমার সকল মিলিটারি অফিসার, জেনারেল এবং রাজা নিজেও এটা দেখার জন্য বাইরে চলে এসেছে। কেউ আপাতত আমার উপরে আক্রমণ করছে না। আমি আমার ডানাগুলো আবার ছোট করে দিলাম এবং সেগুলো সোজা রাজার কাছে চলে গেলাম উড়ে। রাজার এলিট গার্ড 11 জন রাজার সুরক্ষার জন্য এগিয়ে আসে, যাদের 6 জন আমার সাথে একসাথে হামলা করে। যেহেতু আমি প্যালেসের মধ্যে একটা ভাঙচুর করেছি আমার ডানা দিয়ে, তাই তারা এখানে আমাকে আসামি দেখছে। আর তাছাড়া আমি এইটুকু শিওর এতক্ষণ আমি যে মাইকেল না জ্যাক সেটা ঠিকই রানী আফ্রিয়াল রাজাকে বলে দিয়েছে। আর তাদের এলিট গার্ডগুলো অনেক শক্তিশালী। আমার মনে হয় না তাদের নক করলে আর কেউ কিছু বলার সাহস পাবে এখানে। আমি হাওয়ার মধ্যে ছিলাম আর 6 জন আমার উপরে 6টা তলোয়ার নিয়ে আলট্রা স্পিডে ঝাঁপিয়ে পড়ছিল, যেটা মানুষ ফর্মে থাকা এড়ানো আমার পক্ষে অসম্ভব ছিল। তবে এখন কোনো চিন্তাই করতে হবে। আমি আমার ডান হাত দিয়ে এলিট গার্ডের মধ্যে থেকে সোজা একজনের মুখ ধরে ফেললাম এবং তাকে সোজা বাকি 6 জনের দিকে ছুঁড়ে মারলাম, যারা 6 জনই প্যালেসের ভিতরে কয়েক ফ্লোর নিচে গিয়ে পড়ল। আমার এই কাজে বাকি সবাই অনেকটা ভয় পেয়ে গেল। রানী আফ্রিয়ালের সাথে আমার কথা হয়েছে। সে বলেছিল এর আগে গড হ্যান্ডের ব্যাপারে, যে গড হ্যান্ড ব্যবহার করবে সে প্রথমে গোত্রেতেই থাকুক না কেন, এরপর সে সেই গোত্রের সাথে অ্যাঞ্জেল ট্রান্সফার হতে পারবে। তবে সেটা এত শক্তিশালী আমি ভাবিনি। ইগড্রোলিয়ার রাজা, আপনার উপরে কিছুদিন পূর্বেও আমার অনেক ক্ষোভ ছিল। শুধু সেই না, আপনাকেও হত্যার কল্পনাও ছিল আমার। তবে সেটা হঠাৎ বদলে যায়, জানি না কেন। তবে রোজই হাজার চিন্তা আমার মাথায় আসে আর সে অনুযায়ী কাজ করা অনেক কষ্টকর। তবে আজকে সুন্দর একটা চিন্তা করেছি। কিরকম চিন্তা? ইগড্রোলিয়ার উপরে এখন সব দিক দিয়েই বিপদ। শুধু ইগড্রোলিয়া না, এখন সকল রাজ্যের উপরে বিপদ, কারণ সবাই একে অপরের সাথে যুদ্ধে যেতে যাচ্ছে।
আর আমি কিছু রাজার মনের ইচ্ছার কারণে যুদ্ধে পা দিতে রাজি নই, বরং নিজেরই মন চাচ্ছে যুদ্ধ করতে। কি বলতে চাচ্ছ বুঝতে পারছি না। কিং অফ ইগড্রোলিয়া, আমি আপনাকে জানাচ্ছি, আজ থেকে 1 সপ্তাহের মধ্যে আপনার উপরে আমার রাজ্য থেকে হামলা হবে। রাজ্য? তোমার রাজ্য? মজা করছো নিশ্চয় আমার সাথে। হ্যাঁ, মজার মতোই। আমি জ্যাক, এবং এটা আজকে নতুন একটা রাজ্যের উৎপত্তির খবর জানাচ্ছে ইগড্রোলিয়ার রাজাকে। নতুন রাজ্যটা চালাবে একজন রানী, যার নাম রানী এলিহা, যে ইগড্রোলিয়ার 3rd প্রিন্সেস। এবং এই নতুন রাজ্যের রানীর মিনিস্টার হিসাবে আমি ইগড্রোলিয়ার রাজাকে জানাচ্ছি যে 1 সপ্তাহের মধ্যে তার রাজ্যসহ সে যেন রানী এলিহার কাছে আত্মসমর্পণ করে, না হলে পুরো ক্যাপিটালকে এই দুনিয়ার বুক থেকে মুছে দিতে বাধ্য হব আমি। বিশাল বড় একটা লেকচার দিলাম, যেটা দেওয়ার দরকার হয়তো ছিল না, তবে লেকচার দিয়ে কাজ করার ক্ষেত্রে মজা বেশি পাওয়া যায়। যাই হোক, আপাতত রাজা সহ সকল লোকের অবস্থা সেখানে টাইট ছিল আমার কথা শুনে। প্রথমত, জানি না রানী আফ্রিয়েল আমার গড হ্যান্ডের ক্ষমতাকে তাদের কাছে কীভাবে বলেছে, কিন্তু 6টা এলিট গার্ডকে এক আঘাতে নক করে দেওয়া দেখতে পেয়ে তারা আর কিছু করার সাহস পায়নি। আপাতত তারা যুদ্ধের চিন্তায় আছে জায়েন্টদের সাথে। এর জন্য ভেতরের ব্যাপারটা সেভাবেই দেখছে না, তবে শীঘ্রই সব কিছুর সিরিয়াসভাবে দেখবে তারা। আমি প্যালেসের ভিতরে আবার ঢুকলাম। হ্যারি ওর কাজ করছে, লুসি এবং লুসানাকে সে মুক্তি করছে। আমি ভাবলাম এটা ওদের ধরার জন্যই চাল ছিল, বুদ্ধি করে প্যালেসে এনে ওদের বন্দি করে রেখেছে। আমি ওদের 3 জনকে সাথে নিয়ে টেলিপোর্ট হলাম এবং প্রিন্সেস এলিহাকে টেলিপোর্ট করে সাথে নিলাম। তাকে ছাড়াও তো কিছু হবে না। ড্রাকুলা প্রিন্সেস এলিনাকে রানী বানাচ্ছে তার রাজ্যের। আমিও প্রিন্সেস এলিহাকে রানী বানিয়ে তার রাজ্যের সাথে লড়বো। তখন দেখতে পারবো কে বেশি শক্তিশালী। পুরো 6 দিন সময় কেটে গেল দেখতে দেখতে। এর মাঝে অনেক কিছু হয়ে গেছে। সাধারণত আমি যে প্ল্যান করেছিলাম সেটাকে অনেক সহজ মনে করেছিলাম সম্পূর্ণ করতে, তবে সেটা মোটেও সহজ কাজ না। 6 দিন সময়ের মধ্যে আমার রাজ্যের ক্যাপিটাল এবং প্যালেসের নির্ধারণ হয়ে গেছে, তবে সেগুলো নির্মাণ করার মতো শক্তি আমার কাছে নেই। আমরা এখানে 5 জন আছি, যাদের মধ্যে আমি, লুসি, হ্যারি, লুসানা এবং প্রিন্সেস এলিহা। 5 জন তো আর একটা প্যালেস নির্মাণ করা যায় না, তবে সেটার জন্য আমার কাছে খুব ভালো একটা প্ল্যানও আছে। এই 6টা দিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। প্রিন্সেস এলিহা কোনো কথা না বলে আমার রাজ্যে রানী হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যেখানে সে রানী এবং আমি থাকবো তার মিনিস্টার। আমি ড্রাকুলার মতো দাবা খেলবো না, বরং আমি খেলাটা তার থেকে ভিন্ন হবে। আমার কাছে অ্যাঞ্জেল কিং এর ক্ষমতা রয়েছে, যেটার সম্পূর্ণ ব্যবহার আমি এখনো করিনি। আমার অ্যাঞ্জেল সত্তা যেটা ছিল, সে যদি আগের দুনিয়ায় আমার পুরো শরীরকে নিজের করতে পারতো, তাহলে আগের দুনিয়ার হেভেনের অ্যাঞ্জেল কিং আমি হতাম। তবে সমস্যা ছিল, আমার শরীরে ডেভিল পাওয়ার থাকলে অ্যাঞ্জেলরা কখনো আমাকে তাদের রাজা বলে গণ্য করতো না। তবে আমার অ্যাঞ্জেল সত্তা ক্ষমতা আগের দুনিয়ার অ্যাঞ্জেল কিং মাইকেলের থেকে বেশি শক্তিশালী ছিল। আগের দুনিয়ায় হেভেনে সিংহাসনে চলতো কার্ডের মতো, যেখানে রাজা কার্ডের ক্ষমতা তার সেনা কিংবা পছন্দ মতো অ্যাঞ্জেলদের দিয়ে দিত। এখানে কার্ড হলো একরকম এর গেমস, যেটাকে বাংলায় টাচ ও বলা হয়। কার্ড গেমসের মধ্যে রাজা, রানী এবং আরও অনেক রকম কার্ড থাকে। আগের দুনিয়ায় অ্যাঞ্জেল রাজ্য এই কার্ডের মতো চলতো। রাজার কার্ড ছিল অ্যাঞ্জেল রাজা নিজেই, রানীর কার্ড রানীর রাজ্যের রানীর, এবং এরপর আস্তে আস্তে এক এক পদে অ্যাঞ্জেলদের কাছে এক এক রকম কার্ডের ক্ষমতা থাকতো। এটা আগের অ্যাঞ্জেল রাজার রাজ্য পরিচালনা করার নিয়ম ছিল। সে তার ক্ষমতাগুলো তার অ্যাঞ্জেল প্রজার মাঝে দান করতে পারত, যেটা আমিও পারবো, কারণ আমি এখন অ্যাঞ্জেল ফর্মে যেতে পারি। আর সেই অ্যাঞ্জেল ফর্ম নিজেই একটা অ্যাঞ্জেল কিং। আমি আগের মতো এখানে কার্ডের মতো রাজ্য পরিচালনা করব না, কারণ সেটা করতে গেলে আমাকে রাজা হতে হবে।
আর একটা রাজ্যের রাজা হওয়ার মাঝে কোনো মজাই পাওয়া যায় না। যদি এক চান যে এই পুরো দুনিয়ার রাজা হতে পারতাম, তাহলে সেই সুযোগে আমি ছাড়তাম না। যাই হোক, আমি এই 6 দিনের মাঝে তেমন কিছু করিনি, শুধু আমার অ্যাঞ্জেল ফর্মের সঠিক ব্যবহার করেছি। যেহেতু আগের দুনিয়ায় একজন অ্যাঞ্জেল কিং কার্ডের ক্ষমতা ব্যবহার করতে পারতো, আমি এখানে কার্ডের ক্ষমতা নয় বরং দাবার ক্ষমতা ব্যবহার করেছি। দাবা খেলা, যেখানে প্রধান থাকবে কিং, এরপর কুইন, এরপর বিশপ মানে হাতি, এরপর নাইট মানে ঘোড়া, এরপর রুক মানে নৌকা, এরপর পন মানে বড়। তবে আমি যেটা ব্যবহার করতে যাচ্ছি সেটা আলাদা হবে। আমার দাবার রাজ্যের প্রধান হবে কুইন, যেটা প্রিন্সেস এলিহা। এরপর থাকবে তার মিনিস্টার, যেটা আমি। তারপর থাকবে বিশপ, যারা রাজ্যের সর্বশক্তিমান সেনা হবে। এরপর থাকবে নাইট, যারা রাজ্যের সকল প্রকার যুদ্ধে পা দেবে। এরপর থাকবে রুক, যাদেরকে আমি কোনো কিছু ধ্বংস করার জন্য রাখবো। আর সর্বশেষ থাকবে পন, যারা রাজ্যের প্রজা, তাদের মধ্যে থেকেও সেনা নেওয়া হবে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে। সব মিলিয়ে আমার চিন্তা করা শেষ, এখন শুধু কাজের সময়। আপাতত আমি আমার ম্যাজিক স্পেল ব্যবহার করেছি, যেটার মাধ্যমে প্রিন্সেস এলিয়াকে আমি রানী বানিয়েছি। আমি নিজে মিনিস্টার, হ্যারিকেও একজন বিশপের পদ দিয়েছি, লুসি এবং লুসানাকে 2জন নাইটের পদ দিয়েছি। আমার এই স্পেলের নাম হলো কিংডম ক্রিয়েশন, যেখানে আমার অ্যাঞ্জেল ক্ষমতা থেকে তাদের মধ্যে তারা নতুন ক্ষমতা পায়, তবে তাতে আমার ক্ষমতা একটুও কমে না। জিনিসটা অনেকটা এইরকম, আমার অ্যাঞ্জেল ফর্ম থেকে কিছু ক্ষমতা বের করে নিলাম আমি, এবং সেগুলোকে অন্যকে দিয়ে দিলাম। কিন্তু যে ক্ষমতা আমি আমার শরীর থেকে বের করলাম, সাথে সাথে আবারও সেইটুকু জন্ম নিল আমার শরীরে, আর তাতে আমার ক্ষমতার কোনো পরিবর্তন হলো না। আর অন্যদিকে অন্য একজন আমার ক্ষমতা পেয়ে গেল, তবে এটার জন্য একটা কন্ট্রাক্টে যেতে হয়েছে তাদের 4জনকেই আমার সাথে। যদিও সাধারণভাবে দেখতে গেলে আমার রাজ্যের প্রধান রানী এলিহাই হবে, তবে রানী সহ বাকি সবাই যারা আমার থেকে ক্ষমতা গ্রহণ করেছে, তারা আমার কথা অমান্য করলে আমার থেকে নেওয়া ক্ষমতার ব্যবহার করতে পারবে না। এবং যেহেতু রানী এবং আমি বাদে অন্য কেউ তার রানীর আদেশ অমান্য করলো, রানী যে শাস্তি দেবে সেটা তাদের মেনে নিতেই হবে। জিনিসটা ভয়ঙ্কর হলেও অনেক কাজে, কারণ আমি এখানে এইটুকু জানি না আমার অ্যাঞ্জেল ফর্মে আমার ক্ষমতা কতটুকু, আর সেজন্য আমি বলতে পারছি না আমার রাজ্যের কুইন, বিশপ, রুক, নাইটস এবং পনরা কতটুকু ক্ষমতা আমার থেকে পাবে। জিনিসটা আমাকে পরীক্ষা করে দেখতে হবে, আর সেটার জন্য আমি 7ম দিনে বের হয়েছি হ্যারির সাথে। কোথায় যাচ্ছি মিনিস্টার আমরা? যেহেতু আমি এখন মিনিস্টার, তাই হ্যারি আমাকে সেটাতেই ডাকছে। আজকে অনেকগুলো রুক মানে নৌকা জোগাড় করতে হবে, আর আজকে ইগড্রোলিয়ার সাথে যুদ্ধেরও দিন, আর দুটোই একত্রে করতে হবে আমাদের। ও, আমরা 2জন কি পারবো মিনিস্টার স্যার? সেটা আমাদের রুকদের সামনে গেলেই বোঝা যাবে। কিন্তু মিনিস্টার স্যার, আমাদের রোগ হবে কারা? সেটা একটু পরে দেখতে পারবে। মিনিস্টার স্যার, আমাদের কুইন কি 2জন নাইটের সাথে সুরক্ষিত থাকবে? হ্যাঁ, লুসি এবং লুসানার কাছে এখন কুইনের সুরক্ষা করার মতো ক্ষমতা রয়েছে। আমি একজন বিশপ, আসলেই কি আমার মাঝে তেমন ক্ষমতা আছে? সেটা তো লড়লেই দেখতে পারবে। আমি বিশপ, হ্যারিকে নিয়ে সোজা টেলিপোর্ট হয়ে একটা অচেনা জায়গায় এসেছি। এই 7 দিনে ফ্রস্ট জায়েন্ট এবং টেলেরাও ইগড্রোলিয়ার বর্ডারের কাছে প্রায় চলে এসেছে, যেখানে তারা যুদ্ধ করবে আজকে। আমার আপাতত 5টা শক্তিশালী রুক মানে নৌকা লাগবে, যাদের সাহায্যে আমি আমার কুইনের জন্য প্যালেস বানাতে পারবো। অবশ্য সেটা আমরাও করতে পারতাম, তবে কায়িক শ্রমটা যাদের করতে অভ্যাস তারা করলে ভালো হয়। তাছাড়াও প্যালেস বানানো ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাজ আমাকে করতে হবে। রাজ্যের বিশপ এবং শক্তিশালী নাইট খুঁজতে হবে, যারা একাই 20-30টা মিলিটারি অফিসারকে হারিয়ে দিতে পারবে। মোট কথা, আমি এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী এবং একটা রাজ্য তৈরি করব, যেটার ভয়ে বাকি সব তার রাজ্য আমাদের দিয়ে দেবে। আর সেটার জন্য অনেক কাজ করতে হবে, তবে এই কাজটা সম্পূর্ণ করার সহজ উপায় হলো ক্ষমতা দেখানো। ক্ষমতা দেখাতে পারলেই সব এমনিতেই হয়ে যাবে। আমি এখানে আপাতত এসেছিলাম ফ্রস্ট জায়েন্টদের থেকে 4জন শক্তিশালী ফ্রস্ট জায়েন্ট এবং একজন ট্রোলকে নিতে। ফ্রস্ট জায়েন্টদের শারীরিক ক্ষমতার অনেক মারাত্মক, আর তারপর যদি তারা আমার কিংডম ক্রিয়েশন স্পেলের মাধ্যমে
আমার রুখ হয় তাহলে তাদের মাঝে কতটা ক্ষমতা আসবে সেটা আমি ভাবতেও পারছি না। তারপরও আমাকে প্রথমে বিশপের ক্ষমতা দেখতে হবে। বিশপ কী করতে পারে সেটা দেখতে পারলে বুঝতে পারবো আমার এই স্পেলটা কাজে কি না। নাহলে আমাকে কার্ড সিস্টেমে কিংডম ক্রিয়েশন স্পেল ব্যবহার করতে হবে। নাও বিশপ, হ্যারি তোমার টার্গেট তোমার সামনে, এবার শুরু হয়ে যাও। আপনার মাথা ঠিক আছে মিনিস্টার স্যার, আমি একার সামনে এতগুলো জায়েন্ট আমাকে এক আঘাতেই উড়িয়ে দিবে। হ্যারি বলে যেও না, কুইন বিশপ দিব। কুইনের সেনার সবচেয়ে শক্তিশালী সেনা হচ্ছে একজন বিশপ। এখানে 100 ফ্রস্ট জায়েন্ট হবে, 50টা তো একাই উড়ে দিতে পারবে তুমি। হ্যারি নিচে গেল। আমি দূর থেকে জায়েন্টদের ক্ষমতা অনুভব করতে পারছিলাম, তাই এইখানে টেলিপোর্ট হয়ে এসেছি। অবশ্য কিছুটা দূরে উপরে টেলিপোর্ট হয়ে এসেছি, যেখানে দূর এবং উপরে থাকার কারণে জায়েন্টগুলো আমাদের দেখতে পাচ্ছে না। জায়েন্টদের অনেক বড় সেনা ইগড্রোলিয়াতে হামলা করবে, তবে এটা সবচেয়ে প্রথম গ্রুপ। এরাই 7 দিন হেঁটে প্রথমে ইগড্রোলিয়ার বর্ডারের কাছে চলে এসেছে। এই দুনিয়ার যে প্ল্যানেটে আছে বা যে গ্রহে আছে সেটা বিশালাকার। এক পাশ থেকে আর এক পাশে যদি সাধারণ স্পিডে উড়েও যাওয়া যায় তাহলে কয়েক মাস লাগবে। অন্য পাশে তবে আলট্রা স্পিড ব্যাপারটা অন্য ব্যাপার। আমরা এর আগে ইগড্রোলিয়ার সবচেয়ে স্পিড যুক্ত যান নিয়ে হিমরারের বর্ডারে প্রবেশ করেছিলাম পুরো 1 দিনে। যদিও সময় কম লেগেছিল, তবে সেটা শুধু হিমরারের বর্ডারে যাওয়ার জন্য। তাছাড়া হেঁটে গেলে সেখানে আমাদের হয়তো মাসের মতো সময় লাগতো, কিংবা তারও বেশি। যাই হোক, আপাতত জায়ান্টরা হিমরার এর থেকে দূরে থেকে এদিকে আসছে। তারা দক্ষিণের পর্বত থেকে এদিকে এসেছে। দক্ষিণের দিকে আপাতত কোনো রাজ্য নেই। ইগড্রোলিয়ার উত্তরে হিমরার এবং পশ্চিমে এলকোট, উপরে এরসাক আর নিচে আন্ডারওয়ার্ল্ড। দক্ষিণ থেকে কেউ আসলে প্রথমে ইগড্রোলিয়া পরে, তাই জায়ান্টরা ইগড্রোলিয়াতে হামলা করছে। এই দুনিয়াতে জায়ান্টরা এতদিন কখনো বের হয়নি। তারা পর্বতের গুহার ভিতরে তাদের সবটা সময় কাটিয়েছে। তবে লোকের নির্দেশে তাদের মধ্যে একজন রাজা হয়েছে এবং রাজার হুকুমে এখন তারা ইগড্রোলিয়াতে হামলা করছে। আপাতত যে 100 জন ফ্রস্ট জায়েন্ট এবং ট্রল সামনে এসেছে, আমি এবং রানীর বিশপ উড়ছি আকাশে তাদের সামনে। তারা আমাদের লক্ষ্য করেনি, তবে আমি হ্যারিকে পাঠিয়ে দিলাম তাদের সাথে লড়ার জন্য। হ্যারি নিচে নামলো এবং পুরো 100 বিশাল জায়েন্টের সামনে দাঁড়ালো। আমি হলাম জায়ান্টরা বেশি কিছু চিন্তা করে না, এজন্য সবগুলো একসাথে ওর উপরে হামলা করবে। তবে সেটা হলো না। জায়ান্টদের থেকে একজন এগিয়ে আসলো, সে একজন ট্রোল। তার এগিয়ে আসা থেকে সমস্ত জায়ান্ট হাততালি দিতে লাগলো। বুঝতে পারলাম ট্রোলটা এক লড়বে। হ্যারিকে আমি ভয় পেতে দেখতে পেলাম। যদিও আমি মানছি হ্যারি জিতবে, কিন্তু তারপরও আমার চিন্তা হচ্ছে, কারণ আমার দেওয়া ক্ষমতা কতটা শক্তিশালী হবে সেটা আমি এখনও জানি না। আমার 100 ভাগের মধ্যে 20 ভাগ ক্ষমতা পাবে রানী, সেখান থেকে 15 ভাগ ক্ষমতা একজন বিশপের, 12 ভাগ ক্ষমতা একজন নাইটের, 10 ভাগ ক্ষমতা একজন রুকের এবং 5 ভাগ পাওয়ার একজন পন পাবে। যদিও হ্যারি আমার অ্যাঞ্জেল ফর্মের থেকে 15 ভাগ পাওয়ার পেয়েছে, এটা মানে এই না যে সেও অ্যাঞ্জেল ক্ষমতা ব্যবহার করতে পারবে, বরং তার নিজের ক্ষমতার সাথেই সেই 15 ভাগ পাওয়ার যোগ হবে এবং তাকে শক্তিশালী করবে। আমি শুধু দেখতে চাই আমার 15 ভাগ ক্ষমতা নিয়ে হ্যারি কী করতে পারে। দুজনেই লড়াই শুরু হয়ে গেল। হাড্ডাহাড্ডি লড়াই হবে ভেবেছিলাম, কিন্তু ট্রোলটা একটা ঘুষি দিল তার বিশাল হাত দিয়ে এবং হ্যারি সেটার নিচে পড়ে গেল। আমি ভেবেছিলাম অনেক শক্তিশালী হবে হয়তো হ্যারি, কিন্তু হয়তো বিষয়টা আমি বেশি দূরে ভেবে নিয়েছিলাম। যাই হোক, আমি টাইম স্পেল ব্যবহার করতে চাইলাম যাতে হ্যারির কিছু না হয়। তবে অবাক হলাম যখন সাথে সাথে ট্রলটাকে ব্লাস্ট হতে দেখলাম। হ্যারি দাঁড়িয়ে আছে, ওর হাতের তালু দিয়ে বাতাস বের হচ্ছে, যেটা ছোট্ট একটা ঘূর্ণিঝড় বানিয়েছে ওর হাতের তালুতে। যাই হোক, আমি এটা প্রথমে চিন্তা করেছিলাম যে হ্যারি এক আঘাতে হারিয়ে দিবে, কিন্তু কখনো ভাবিনি পুরো শরীরকে ব্লাস্ট করে টুকরো টুকরো করে দিবে। এবার হ্যারি ওর হাতের তালু থেকে ছোট্ট একটা বাতাসের বল বানালো, যেটা ছুড়ে মারলো সবগুলো জায়ান্টদের দিকে। সাথে সাথে সেখানে বিশাল বাতাসের ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল এবং সকল 99 জায়ান্ট সেটার মধ্যে পড়ে উপরে উঠতে লাগলো। সবার শরীরের মধ্যে হাওয়া ঢুকছে, আমি এবার বুঝতে পারলাম। তবে হ্যারি ওর বাতাসের অ্যাট্রিবিউট দিয়ে ওর চারপাশে বাতাস তৈরি করছে, যেটার ট্রোলটা ওকে আঘাত করার পরে ট্রোলের শরীর অসংখ্য পরিমাণে বাতাসে প্রবেশ করিয়ে দেয়, যেটা ট্রোলের শরীর বেশি নিতে পারেনি, তাই সে ব্লাস্ট হয়ে যায়। অবশ্য অনেক মারাত্মক একটা মৃত্যু ট্রোলটার হয়েছে।
তারপরে মানতে হবে একজন বিশপের ক্ষমতা কতটা। আমি প্রথমে শিওর ছিলাম না কতটা ক্ষমতা হ্যারির হবে বিশপ হওয়ার পরে, তবে এখন বুঝতে পারছি 10 জন বিশপ হলে পুরো একটা রাজ্যের নিয়ন্ত্রণ করার ব্যাপারটা হবে। তারপরও আমি বিশপের ক্ষমতা পুরোপুরি দেখতে চাই। এরপর নাইটের ক্ষমতা আমাকে দেখতে হবে। তাদের ক্ষমতা দেখার পরে তাদের সংখ্যা নির্ধারণ করতে হবে। তাছাড়া তো চাইলেও আমি 1000 বিশপ তৈরি করতে পারবো না। আমি নিজের সেই স্পেলের একটা লিমিট রয়েছে। সব 6 জনের নাইটের ক্ষমতা একত্রে করলে সে একজন বিশপের সমান হতে পারবে। আবার 5 জনের বিশপ একত্রে হলে সে মিনিস্টারের সমান হতে পারবে, এবং 2 জন মিনিস্টারের একত্রে করলে সে কুইনের সমান হতে পারবে। কিন্তু আমার ক্ষেত্রে পুরো ধাবার পিসগুলোকে সমান করলে সেটা মিনিস্টারের অর্ধেক হবে, কারণ এখানে মিনিস্টারই সব নিয়ন্ত্রণ করে। সকল জায়েন্ট এবং ট্রলগুলো হ্যারির বানানো ছোট্ট বলের থেকে তৈরি বিশাল ঘূর্ণিঝড়ের মধ্যে ফেসে গেছে, যাদের শরীরে হ্যারি হাওয়া দিয়ে বেলুনের মতো ফোলাচ্ছে। এবং সব শেষে হ্যারি নিচ থেকে ওর মাথার উপরে 1000-এরও উপরে বিশালাকার এয়ার ব্লেড তৈরি করে, যেগুলো ঝড়ের মধ্যে উড়ে থাকা ট্রল এবং জায়েন্টদের উপরে নিক্ষেপ করে হ্যারি। দেখতে দেখতে পুরো 100 জন জায়েন্ট এবং ট্রল নিমিষেই শেষ হয়ে গেল। আমার কথা মতো হ্যারি 4 জন ফ্রস্ট জায়েন্ট এবং 1 জন ট্রলকে বাঁচিয়ে রেখেছে, কারণ সবার থেকে তাদের ম্যাজিক পাওয়ারটা অনেকটা বেশি। হ্যারির সামনে গেল তাদের এবং ব্ল্যাক রোপ ম্যাজিক স্পেল ব্যবহার করলো। স্পেলটা অনেকটা অ্যাঞ্জেল রানী অ্যাফরিয়েলের মতো। সে আমাকে সাদা সুতা দিয়ে বেঁধেছিল, যেটার নাম হোয়াইট রোপ। আর হ্যারি ডেভিল হওয়ার ফলে সে ব্ল্যাক রোপ স্পেল ব্যবহার করতে পারে। কালো সুতা বের হলো হ্যারির হাতে, যেটা দিয়ে বেঁধে ফেললো 5 জনকে। আমি এগিয়ে গেলাম এবার। দেখেছো তো তাহলে বিশপের ক্ষমতা? সেটা না বিশপ হ্যারি, আমাদের কুইনের সাথে কেউ লড়তে চাইলে তার নাইট এবং পণ দেখে ভয় পাবে। হ্যাঁ, সেটার চিন্তা করতে হবে না। একবার আমাদের প্যালেসটা তৈরি হয়ে গেলে সব হয়ে যাবে। আমি এবার 5 জন জায়েন্টের সাথে কথা বলতে লাগলাম। তোমরা তো দেখলেই আমাদের কুইনের বিশপের ক্ষমতা। আমি জ্যাক এবং কুইন এলিহার মিনিস্টার। আমাদের কুইন চাইলে নিমিষেই তোমাদের পুরো গোত্রকে শেষ করে দিতে পারবে, কিন্তু কুইন সেটা চাচ্ছে না, বরং তোমাদের বাচ্চার সুযোগ দিবে আমাদের কুইন। ঠিক আছে, আজ থেকে তোমরা 5 জন আমাদের কুইনের রূপ পদে নিযুক্ত হবে এবং কুইনের সমস্ত আদেশ মেনে চলবে। আমি আমার ক্রিয়েশন স্পেল ব্যবহার করলাম আবার এবং তাদের 5 জনকে রূপ বানিয়ে দিলাম আমার রাজ্যের। মূলত রাজ্যটা আমার, তবে আমি চাই না সেটা কেউ বলুক। তাই রাজ্যের জন্য আমি প্রিন্সেস এলিয়াকে রানী করেছি। প্রিন্সেস এলিয়াকে আমি রানী করার ফলে আমার রাজার কাজ করতে হবে না, বরং আমি সাইডে থেকে পুরো দুনিয়াই কন্ট্রোল করতে পারবো। তখন জিনিসটা ভাবলেই অনেক ভালো লাগে। আমি এবার 5 জন রুক এবং 1 জন বিশপকে সাথে নিয়ে চললাম ইগড্রোলিয়ার ক্যাপিটালের সোজা, যেখানে প্যালেসের রাজার সিংহাসনের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে রাজা। আমি রাজাকে সাথে সাথে বলতে লাগলাম, কিং অফ ইগড্রোলিয়া, যেরকম কথা হয়েছিল, আমাদের কুইন আপনার এই পুরো রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়। কুইনের একটাই ইচ্ছা, কিং অফ ইগড্রোলিয়া তার কাছে আত্মসমর্পণ করুক। আমি তো এখনো তোমার রাজ্যের নামই শুনিনি। রাজার এই কথা শুনে আমার সাথে সাথে আশা রুখের মধ্যে থেকে একজন প্যালেসের দিকে একটা ঘুষি দিতে গেল। কত বড় সাহস, আমাদের মিনিস্টারকে সম্মান না দেখে। তার ঘুষির ফোর্স আমার কাছে মোটেও ঠিক লাগছিল না, তারপরও আমি আগালাম না কিছু করার জন্য। তবে হঠাৎই সেখানে ড্রাকুলা চলে আসলো এবং তার সামনে চলে আসলো রানী এলিনা। রানীকে দেখতে পেয়ে আমি অবাক হলাম। সে আমার দিকে তাকিয়েছিল। আমার রূপ এবং সাইজ অনুযায়ী তার ঘুষির পাওয়ারও অনেক বেশি। তাছাড়া আমার থেকে পাওয়ার পেয়েছে সে, এজন্য আরও শক্তিশালী হয়েছে তার ঘুষি। তবে সেই ঘুষিটা রানী এলিনা তার ডান হাত দিয়ে আটকে ফেললো। সে একদম প্যালেসের সামনে এসে দাঁড়িয়েছে। যদিও সে ঘুষিটা আটকাতে পেরেছে, কিন্তু ঘুষি থেকে বের হওয়া ফোর্স সে আটকাতে পারেনি। সেটা রানী সহ পুরো প্যালেসের 2 সাইড দিয়ে কেটে চলে গেছে। প্যালেসের পিছনের সাইডে পুরো একটা পর্বত ছিল, যেটা রুকের এক ঘুষির ফোর্সের কারণে ভেঙে যায় এবং সেটা প্যালেসের দিকেই পড়তে থাকে। এবার রানী এলিনা দেরি না করে তার গ্র্যাভিটি কন্ট্রোল ক্ষমতা ব্যবহার করলো, যেটার মাধ্যমে সে পুরো ধসে যাওয়া পর্বতকে আবার আগের মতো আকার দিল। যদিও সেটা আগের মতো আকার ধারণ করেনি, তাই আমি আমার রিক্রিয়েশন স্পেল ব্যবহার করলাম সেটার উপরে, যেটার ফলে পর্বতটা আবার আগের মতো হয়ে গেল।
আমি দুঃখিত আমাদের রুকের জন্য। আশা করি তার এই কাজটার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন তাকে। তবে একটা জিনিস বুঝতে পারছি না, এখানে কুইন এলিনা কি করছেন? রানী এলিনা ইগডোলিয়া রাজ্যের সাথে বন্ধুত্ব এর কন্ট্রাক্ট সাইন করেছে। সেখানে ইগডোলিয়ার সমস্ত যুদ্ধে রানী এলিনা নিজে তার সেনা দিয়ে সাহায্য করবে। আমি চিন্তা করিনি আপনি আমাদের রাস্তায় আসবেন। যাই হোক, ব্যাপারটা পরে দেখা যাবে। আমি এরকম ক্ষমতা আগে দেখিনি। কিরকম স্পেল ব্যবহার করছো তুমি? ও, এটা তেমন কিছু না। আমার মনের কথা পড়লেই বুঝতে পারবেন। সেটা সম্ভব নয়। তোমার এই ফর্মে টেলিপ্যাথি ক্ষমতা কাজ করে না। ও, সেটা খারাপ ব্যাপার তাহলে। কি তুমি এলিহার মিনিস্টার? আমি জানতাম ও তোমার ওপরে কালো জাদু করেছে। আমি এটা মানি না। আমি তোমাকে আমার রাজা করতে চেয়েছিলাম। রানী, আপনি হয়তো আপনার কন্ট্রাক্টের কথা ভুলে যাচ্ছেন। আপাতত আমাদের রাজ্যে পুরোপুরি তৈরির পূর্বে আপনি জ্যাককে নিয়ে ভাবলে সে অন্য কারো হয়ে যাবে। এই সবই তো আপনার ভুল। ওই কন্ট্রাক্টের জন্য আজকে জ্যাক আমার বোনের কাছে। আমিও এটা মেনে নিতে পারবো না। ঠিক আছে, আমিও 1 মাস সময়ের পর রানী এলিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। যদি রানী এলিয়া হেরে যায় তাহলে তার মিনিস্টার আমার। তাহলে আজকে আমাদের কাজ এখানে হলো না। যাই হোক, রানী এলিনা চাইলে যে কোনো সময় আমাদের রাজ্যে ভ্রমণে আসতে পারেন। অনেক রোমান্টিক জায়গা আছে যেগুলো আপনাকে দেখাতে যাব। আমি এটা বলে টেলিপোর্ট হয়ে গেলাম ইগড্রোলিয়া থেকে। আমার ইচ্ছা ছিল আজকে ইগড্রোলিয়া দখল করা, তাতে করে অনেকটা জায়গা আমরা পেয়ে যেতাম আমাদের রাজ্যের জন্য। তবে আপাতত আমাদের ইগড্রোলিয়া এবং হিমরারের মাঝখানের জায়গায় থাকতে হচ্ছে। আমি ভাবিনি ড্রাকুলা আমার বিরুদ্ধে এখনই এসে দাঁড়াবে। যদিও সেও তার রাজার সীমানা বাড়াতে চায়, তবে আমার এখানে চুপ থাকলে হবে না। সবচেয়ে খারাপ লাগছে আমি রানী এলিনার সাথে কথা বলতে পারিনি। কতবার কথা বলার ছিল তাকে। যাই হোক, অন্য কোনো এক সময় তার সাথে কথা বলা যাবে। আপাতত আমি ইগডোলিয়া থেকে চলে আসলাম। ড্রাকুলা আমার কাজে হাত দেওয়ায় এখন মনে হচ্ছে না সব কিছু সহজ হবে। আর কেন জানি মনে হচ্ছে ড্রাকুলা আমার রাস্তায় সবসময় আসবে। আমি জানতাম ড্রাকুলা বাকি দুজনের সাথে দাবা খেলতে চায়, যেখানে নতুন একটা রাজ্যকে দাবার মতো ব্যবহার করবে। হয়তো সে আশা করেনি আমি সেখানে পা দেব। যেহেতু আমি পা দিয়েছি, তাই ড্রাকুলা ব্যাপারটাকে অনেক মজা পাচ্ছে। একটা জিনিস জানতে পেরে অনেক খুশি লাগছে যে ড্রাকুলা টেলিপ্যাথিক ক্ষমতা আমার অ্যাঞ্জেল ফর্মে কাজ করে না। এটা অনেক সুরক্ষিত একটা ফর্ম তাহলে, কারণ সাধারণত ড্রাকুলার কাছে গেলে সে আমার মনের কথা বুঝতে পারবে। তাতে করে আমি তার বিরুদ্ধে কোনো কিছুই ভাবতে পারবো না, কিংবা আগে থেকে কোনো গোপন প্ল্যান থাকলে সেটা সে জেনে যাবে আমার মনের কথা শুনে। আমি আমাদের রাজ্যে চলে আসলাম। আপাতত এটাকে রাজ্য বলা চলে না, একটা ছোট ভাঙা বাড়িতে আমরা 5 জনেই 7 দিন ছিলাম। প্যালেস হিসাবে খারাপ হবে না, ভাঙা একটা প্যালেস ভাবা যায়। যাই হোক, যেহেতু আমাদের রুক এসেছে এবং রুকগুলো একটা জায়েন্ট, তাই আমাদের প্যালেসে বানানো বেশি সময় লাগবে না। প্যালেস বানানোর জন্য কায়িক শ্রমিক পেলেও যারা মিস্ত্রি মানে আসল কাজ করবে তাদের দরকার। পুরো প্যালেসে এবং রাজ্যের ঘর বানানোর জন্যই আমার কিছু ডায়াফার্স দরকার। ডায়াফার্সরা শুধু অস্ত্র নয়, বরং তারা নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন বাসাবাড়িও নির্মাণ করে থাকে, এবং সেই সাথে ডায়াফার্সদের দ্বারা রাজ্যের প্যালেসও নির্মাণ করা হয়, যেটা আমাদের রাজ্যের জন্যও দরকার। জ্যাক, তুমি আমাকে নিয়ে আসলে রানী করার জন্য, কিন্তু এরকম জায়গা আমাদের প্যালেস হবে আমি ভাবতে পারিনি। মাই কুইন, আর কয়েকটা দিন অপেক্ষা করুন, এর মাঝে আপনার জন্য সুন্দর প্যালেস হয়ে যাবে। আমাকে তোমার রাজ্যের রানী করাটা কি ঠিক হয়েছে? না মানে রাজ্য তো তোমার, তাহলে আমাকে এটা প্রদান করাটা ঠিক মনে হচ্ছে না। মাই কুইন, আমার রাজ্য পরিচালনার কোনো ইচ্ছা নেই। আমি আপনার মিনিস্টার হয়ে খুশি আছি। আপনি তলোয়ার এবং ঢাল হতে পারলে আমি ধন্য। আমি রানীর হাত ধরে বললাম। সবাই দেখছে জ্যাক। ও, দুঃখিত আমি। রানী আমার কথায় লজ্জায় লাল হয়ে গেল। অবশ্য মন চাচ্ছিল রানীর সাথে আরও রোমান্টিকতা করতে, কিন্তু সেটা করার সুযোগ নেই। আপাতত আমাদের রানীর প্যালেস তৈরি করতে হবে, সেটার জন্য ডায়াফোর্সদের আনতে হবে। আমি 5 জন ডায়াফোর্সদের আনবো প্রথমে আমার রাজ্যে, যাদের একজনকে রাজ্যের রুখ বানিয়ে দিব, এবং কাদের আনতে হবে সেটার চিন্তা আমার হয়ে গেছে। বিশপ হ্যারি, জি মিনিস্টার। তোমার জন্য একটা কাজ আছে। আমি নিশ্চিত তুমি টেলিপোর্ট স্পেল ব্যবহার করতে পারবে এখন, তাই অ্যালকোর্টে যাও এবং সেখান থেকে ব্ল্যাক স্মিথ এবং তার সাথে আরও 4 জন ডায়াফোর্সদের নিয়ে আসো। ব্ল্যাক স্মিথ আসতে না চাইলে? তাকে ভয় দেখাতে হবে। তাকে শুধু একটা
কথা বলল যে তলোয়ার সে আমাকে মেরামত করতে দিয়েছিল সেটা রিপোর্ট করতে পারে। যদি সেটা দেখতে চায় তাহলে আমাদের রাজ্যে চলে আসতে হবে। ঠিক আছে মিনিস্টার স্যার। আমি এর আগে ব্ল্যাক স্মিথকে দেখেছিলাম, সে এক্সোনিয়ার ক্ষমতাটা দেখার জন্য কৌতূহল ছিল, তবে সে মেমোরি আমি মুছে দিয়েছিলাম তার থেকে, তাই নতুন করে মনে করিয়ে দিলে আমি নিশ্চিত সে এখানে আসার জন্য রাজি হয়ে যাবে। সেহেতু সে আমার অস্ত্র বানাবে না, তার কাজ থাকবে এখানের ঘর এবং প্যালেসের নির্মাণ। অবশ্য তাকে আমাদের রুখ বানানোর চিন্তাও রয়েছে। তার ম্যাজিক স্পেলগুলো অসাধারণ, একবার সেটাকে লড়াইতে ব্যবহার করা শিখলে অনেক শক্তিশালী একটা অস্ত্র হবে সে আমাদের জন্য। যাই হোক, হ্যারিকে পাঠিয়ে দিলাম সেখানে এবং 5টা জায়েন্ট রুককে পাঠিয়ে দিলাম আমার পাথর সংগ্রহ করতে। পাথর ছাড়া আর সম্ভব না, আমাদের রাজ্যের অনেক পাথর প্রয়োজন হবে, আরও বাকি অনেক কিছুর প্রয়োজন হবে। যেমন জায়েন্টগুলো পাথর আনার পর গাছ আনা শুরু করবে, সেই গাছগুলো কেটে কেটে ডায়াফোর্সরা তৈরি করবে ঘর। প্রথমে বেশ কয়েকটা ঘরের প্রয়োজন হবে আমাদের, তারপর আস্তে আস্তে প্যালেসের কাজ শুরু করতে হবে। অবশ্য জিনিসপত্র আনার কাজে জায়েন্টদের সেই কাজে দেয়নি, কারণ তারা একসাথে অনেক কিছুই বহন করতে পারে। আর বিশেষ করে এখন তারা রুক আমার রাজ্যের, তাদের ক্ষমতা অনেক। ঘুষির ফোর্স পর্বত ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে তারা এখন। যদিও এই 5 জন আমাদের রাজ্যের 5 গার্ডিয়ান হবে যারা আমাদের উপরে হামলা করবে, তখন আমাদের রাজ্যকে এই 5 জন রুক মিলে ঢাল দিবে। রুকদের কাজই রাজ্যকে সুরক্ষা করা শত্রু থেকে, এবং নাইটরা হামলা করবে শত্রুর উপরে। যাই হোক, আপাতত সবার কাজে, শুধু রানী বসে আছে একটা চেয়ারে, যেটা তার সিংহাসন আপাতত সময়ের জন্য, এবং আমি তার সামনে হাঁটু গেড়ে বসে আছি। লুসি এবং লুসানা আমার সামনে আসছে না, কারণ তাদের নাকি আমার এই ফর্মে আমার কাছে আসা ভয় লাগে, জানি না কেন। তবে আমি তো তাদের উপরে কোনো হামলা করি না, তারপরও কেন ভয় থাকে। যাই হোক, আমি রানীর চোখের দিকে তাকিয়ে আছি, যেটার ফলে সে অনেক লজ্জায় লাল হয়ে গেছে। দেখতে দেখতে হ্যারি, ব্ল্যাক স্মিথ সহ আরও 4 জন ডায়াফোর্স নিয়ে আসলো, যারা স্বেচ্ছায় আমাদের রাজ্যের অধিবাসী হওয়ার জন্য রাজি হয়ে গেল। আমিও ব্ল্যাক স্মিথকে একজন রুক এবং বাকি 4 জন ডায়াফোর্সকে পণ বানিয়ে দিলাম আমাদের রাজ্যের। সবার সমস্ত লোকজনদের জড়ো করলাম আমাদের রাজ্যের। আপাতত আমরা কয়েকজনই একজন রানী, একজন মিনিস্টার, একজন বিশপ, 2 জন নাইট, 6 জন রুক এবং 4 জন পণ সবাইকে একত্র করলাম এবং আমি আমার মানুষের ফার্মে চলে আসলাম। এমনিতেই রাত হয়ে গেছে, অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে। একটু আগে আমাদের ট্রোল রুক একটা বিশাল মেমতকে হত্যা করার জন্য নিয়ে এসেছে, যেটাকে আগুনে ঝুলিয়ে বাকি 4 জন রোস্ট করেছে, আর আমরা সবাই সেই আগুনের চারপাশে বসে মেমতের মাংস উপভোগ করছি। রানীকে বসানো হয়েছে সে চেয়ারে, যেহেতু সে রানী। দেখো, অনেক গুরুত্বপূর্ণ কথা সবাইকে বলছি। আমাদের রাজ্যের এখনও কোনো নাম নির্ধারণ করা হয়নি, তাই আমি আমার রাজ্যকে একটা নাম দিতে চাই। সবাই একটা করে নাম সিলেক্ট করো, যেটা রানী পছন্দ করবে সেটাই আমাদের রাজ্যের নাম হবে। সবাই একটা করে নাম পছন্দ করলো, কিন্তু একটাও রানী পছন্দ হলো না। শেষমেশ আমি নিজেই একটা পছন্দ করলাম, যেটা রানী শোনার পরই পছন্দ হয়ে গেল। রানীর ভাব দেখে বুঝতে পারলাম সে আমার প্রতি অনেকটা দুর্বল। জিনিসটা নিজেরই খারাপ লাগছে। জানি না কবে অ্যাঞ্জেল সত্তার জন্য এই পুরো দুনিয়ার মেয়েরা আমার উপরে পাগল হয়ে যাবে। অবশ্য সেটা হবে না, আবার হতেও পারে। যাই হোক, যেহেতু রানীর পছন্দ হয়েছে, তাই আজ থেকে আমাদের রাজ্যের নাম মার্ডিলা, এবং আমাদের কুইন আজ থেকে মার্ডিলা রাজ্যের ভ্যাম্পায়ার কুইন। সবাই উল্লাসের সাথে সাথে চেঁচিয়ে উঠল। অনেক আনন্দের একটা সময় কাটলো আমাদের সবার একসাথে। সারাটা রাত গান গেয়ে কেটে গেল এবং পরের দিন আমাদের কাজ শুরু হলো। 5 জন জায়ান্ট সমস্ত পাথর এবং গাছ নিয়ে আসছে এবং ডায়াফোর্সরা সেগুলোকে কেটে এক এক করে এক রকম সাইজ দিচ্ছে। আমিও দাঁড়িয়ে থাকলাম না, বরং আজকে বেরিয়ে পড়লাম নতুন বিশপ এবং নাইটের খোঁজ করতে, কারণ আমাদের সেনা না থাকলে আমরা রাজ্য বলে গণ্য হতে পারবো না। সেই সাথে আমাদের প্রজারও দরকার আছে অনেক। প্রজা জোগাড় করাটা একটু কষ্টকর, কারণ সবাইকে তো আর ধরে আনতে পারবো না। দেখা যাক কি হয়।